একটি গ্রামের সন্ত্রাসী নাম রায়হান লোকের জিনিস লুটতে পারদর্শী। সে খারাপ কাজ তার হাতের খেলা। আজও একটা বাড়িতে লুট করছে। চারপাশে মানুষ তাকে দেখছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ সবাই ভালো করেই জানে রায়হান সন্ত্রাস, খুব ভয়ঙ্কর। সাথে আরেকজন থাকে, সে হলো রনি। দুইজন বড় মাপের সন্ত্রাসী। হঠাৎ একটা বৃদ্ধা এসে রায়হানের গালে থাপ্পড় মারল। এর কারণ আছে। রায়হান লুট একটা বাড়িতে এসে ভাঙচুর করতেছিল, আর একটা টাকা পয়সা নিতেছিল। বাড়ির বউ আর ছেলে বাধা দিতে আসলে রায়হান মারে। আর এটা সহ্য করতে না পেরে এক বৃদ্ধা মহিলা এসে রায়হানকে মারে। এটা দেখে রায়হানের লোক এগিয়ে আসতে গেল, কিন্তু রায়হান হাত দিয়ে থামিয়ে দিল। জানোয়ার, মা বাবা তোরে কেমন শিক্ষা দিয়েছে, হ্যাঁ? যে একটা মায়ের সামনে তুই তার ছেলেকে মারছিস? হা হা, শিক্ষা? আমার কেউ নেই যে শিক্ষা দেবে। আর আমি মাফিয়া সন্ত্রাসী, আমার পরিবার লাগে না। ও আচ্ছা, তাহলে তোর পরিবারে কেউ নাই? না। ওরে জানোয়ার, তাহলে এসব টাকা পয়সা খুন খারাপি করে কি করবি? এসব টাকা তুই কার জন্য নিয়ে যাচ্ছিস? তোর তো কেউ দেয় আর না, ছেলে যে ভবিষ্যতের জন্য তোর লাগবে। বৃদ্ধার কথা শুনে রায়হান থমকে গেল। তার মাথায় সত্যি চিন্তা আসতে লাগলো। কার জন্য এসব করছে? যার জন্য করবে তাকে তো অবহেলা করছে, এই জন্য বাসা থেকে চলে গেছে। না না, এটা হতে পারে না। চিৎকার করছেন কেন বস? আর আপনার চোখে পানি? বস, আপনি কান্না করছেন? কেন আমি কান্না করতে পারি না? রায়হান এটা বলে কান্না করতে লাগলো বৃদ্ধার সামনে। মা, আপনার মতো আমাকে কেউ শাসন করেনি, এই জন্য আমি এমন। তুই আমাকে মা বললি? তাহলে এইসব কাজ ছেড়ে দে বাবা। ঠিক আছে মা। এই তোরা সবাই জিনিস ফেরত দে। কিন্তু বস, এই কাজ ছেড়ে দিলে খাবো কি? যেটা বললাম সেটা আগে কর। বসের কথা মতো সবাই লুট করা জিনিস ফেরত দিল। রাস্তা দিয়ে ছুটে চলছে একটা মহিলা, কোলে তার 2 বছরের বাচ্চার সাথে 5 বছরের একটা মেয়ে। কোনোভাবে বাচ্চা মেয়েটি নিজের মায়ের সাথে ছুটে চলছে। পেছনে কিছু লোক তাড়া করছে। মহিলা দেখলো দৌড়ে তাদের সাথে পারবে না, এই জন্য চারপাশে তাকাতে লাগলো কোথাও পালানো যায় কিনা। আর সেটা পেয়েও গেল। পাশের পাঁচিলের সাইডে লুকিয়ে পড়ল। নিজের মেয়েকে চুপ থাকতে বলে কিছু সময় লোকগুলো খোঁজাখুঁজি করে চলে গেল, আর মহিলাটি সেখানে বসে রাত পার করতে লাগলো। পরের দিন সকালে মহিলাটি একটি মসজিদের সামনে আসলো। মা, আমার খিদে লাগছে। আচ্ছা সোনা, তুমি তোমার ভাইকে নিয়ে এখানে বসো, আমি দেখছি। মহিলাটি দুইজনকে রেখে চলে গেল খাবারের খোঁজ করতে। মেয়েটি নিজের কোল থেকে ভাইকে নামিয়ে শানের উপর শুয়ে দিল, আর মসজিদ সামনে রাস্তায় গেল। মুয়াজ্জিন সাহেব মসজিদে ঢুকতে গিয়ে দেখলো একটা ছোট বাচ্চা ছেলে কান্না করছে। তিনি সাথে সাথে দৌড়ে গিয়ে কোলে তুলে নিল। বাচ্চাটি এভাবে কান্না করছে কেন? খিদা লাগছে নাকি? আর এইখানে বা ফেলে রেখে গেলেন কেন? নাকি এটা কারো পাপের ফল? মুয়াজ্জিন অনেক চিন্তা করে বাচ্চাটারে নিয়ে হাসি মুখে সেখানে থেকে চলে গেল। আজ থেকে তুই আমার বাঁচার উপায়। তোরে নিয়ে আমি ঢাকা শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করব। মহিলা দুর্বল শরীর নিয়ে রাস্তা পার হতেছিল, তখনই একটা খালি রিক্সা এসে তাকে বাঁধিয়ে দিল। সাথে সাথে রাস্তায় পড়ে গেল। রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে মহিলাটির কাছে গেল। মা, তুমি ঠিক আছো তো? জি চাচা, ঠিক আছে। তুমি এই দুর্বল শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? আসলে চাচা, খুব বিপদে পড়েছি। আমার 2 ছেলে মেয়ে না খেতে পেয়ে কান্না করছে। আহারে, আচ্ছা ঠিক আছে, তুমি রিক্সায় ওঠো, আমি তোমাকে সাহায্য করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লোকটি নিতান্তই ভালো, না হলে কাউকে এইভাবে সাহায্য করতে চাইতো না। মহিলাটি রিক্সায় উঠে বসলো। লোকটি নিজের রিক্সা চালাতে শুরু করলো। মহিলাটি বলার রাস্তায় যেতে লাগলো। ছোট বাচ্চা মেয়েটি রাস্তায় দাঁড়িয়েছিল। তখনই একটা প্রাইভেট কার এসে পড়লো, আর মেয়েটি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে নামলো একটি লোক, যার নাম শাহেদ। নেমে দেখলো একটি বাচ্চা মেয়ে। এই দেখো, এখনো বেঁচে আছে নাকি? শাহেদের কথা শুনে ড্রাইভার দেখলো এখনো বেঁচে আছে। স্যার এখনো বেঁচে আছে। চারপাশে দেখো, কাউকে দেখতে পাও নাকি?
ড্রাইভার চারপাশে খোঁজ করে কাউকে পেল না। স্যার কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে তোলো। সুস্থ হলে ঠিকানায় নিয়ে দিয়ে যাব। শাহেদের কথা শুনে ড্রাইভার মেয়েটিকে গাড়িতে বসালো আর সেখান থেকে চলে গেল। মহিলাটি রিকশায় চড়ে সেই মসজিদের সামনে আসলো, কিন্তু গেটের কাছে কাউকে দেখতে পেল না। তাড়াতাড়ি নেমে সারা জায়গা খুঁজলো, কিন্তু পেল না। পাগলের মতো কান্না করতে লাগলো। আমার ছেলে, মেয়ে, আমার সন্তান কোথায় গেল ওরা? মা, তুমি শিওর তো তোমার সন্তানদের এখানে রেখে গেছিলে? হ্যাঁ, আমার ঠিক মনে আছে। দুইজন অনেক খুঁজলো, কিন্তু পেল না। মহিলাটি কান্না করতে লাগলো। দেখো, কান্না করে লাভ নেই, অনেক তো খুঁজলে, তাছাড়া এসব জায়গায় খুঁজলাম। আমার এখন কি হবে? স্বামী সন্তান সব হারালাম। আমার একটা ছোট নাতি আছে, তার মা বাবা নেই, আর তুমি তোমার সন্তান হারিয়েছ। তাই বলছিলাম যে তুমি যদি আমার সাথে থাকো আর আমার নাতিটারে মানুষ করো। কিন্তু আমার ছেলে মেয়ে? ওদের আমি খুঁজতে থাকবো। ঠিক আছে চাচা। চাচা নয়, আজ থেকে বাবা বলে ডেকো। ঠিক আছে বাবা। চলো এখন আমার বাসায় যাই। কিন্তু আমার সন্তান? আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি পাবে। মহিলাটি কান্না করতে লাগলো। লোকটি বুঝিয়ে তাকে রিকশাতে তুলে বাসার দিকে রওনা দিল। শাহেদ শিকদার হসপিটালে মেয়েটিকে নিয়ে গেলে কিছু সময় পর তার জ্ঞান ফিরে আর কান্না করতে লাগলো। মা, আমার মা কোথায়? আর ভাই কোথায়? তুমি কান্না বন্ধ করো, তারপর আমাকে বলো কি হয়েছে। আমার মা, ভাই ওই মসজিদের কাছে ছিল। আমি এখনই সেখানে যাব। ঠিক আছে, আমি তোমাকে এখনই সেই জায়গায় নিয়ে যাচ্ছি। শাহেদ মেয়েটিকে নিয়ে আবার আগের সেই মসজিদের কাছে আসলো। মেয়েটি চারপাশে কাউকে দেখলো না, এমনকি নিজের ভাই ছিল তাকেও পেল না। এটা দেখে মেয়েটি খুব কান্না করতে লাগলো। আমার মা, ভাই তারা কোথায়? খুব কান্না করতে লাগলো, হেসকি তুলে। আরে আরে, কান্না করে না, হয়তো তারা কোথাও চলে গেছে। অনেক সময় তো হলো তুমি এখানে ছিলে না। এখন আমি কোথায় যাব? আমি কি করব? চিন্তা করতে হবে না, তুমি আজ থেকে আমার সাথেই থাকবে। কিন্তু আমার মা? তোমার মাকে অবশ্যই পাবো। তাছাড়া তুমি আমার কাছে নিজের মেয়ের মতো করে রাখবো। যাবে আমার সাথে? ঠিক আছে। মেয়েটি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। শাহেদ মেয়েটিকে নিয়ে নিজের বাসার দিকে গেল। কিছু মুহূর্ত মাঝে সব উলটপালট হয়ে গেল। কার ছেলে মেয়ে কার কাছে গেল, ভবিষ্যতে কি হবে তা অজানা। দীর্ঘ 5 বছর পর পড়াশোনা শেষ করে বাসায় ফিরছে আজ মাহিম শাহরিয়ার। এই জন্য পুরো শাহরিয়ার ভবন সাজিয়েছে মাহিমের বাবা নাজমুল শাহরিয়ার। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এই সময় ঢাকা শহরে বেশিরভাগ মানুষ ঘুরতে ব্যস্ত, আবার কেউ নিজের কাজ। ভিড়ের মাঝে মাহিম নিজের গাড়ি করে বাসায় ফিরছে। সামনে ও পিছনে 2টা করে গাড়ি, যেটাই মাহিমকে প্রোটেক্ট দেওয়ার জন্য। হঠাৎ গাড়ি পর থেমে গেল। মাহিম সামনে তাকিয়ে দেখলো গাড়ির ট্রাফিকে আটকে পড়েছে। মাহিম বিরক্ত নিয়ে পাশে জানালা খুলে রাস্তার পাশে চোখ যেতে তার চোখ থমকে গেল। এক রূপসী মেয়ে ফুচকার দোকানে বসে বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছে। মাহিম তার সম্পূর্ণ মুখ দেখতে পারছে না, কারণ পাশে আরেকটি গাড়ি দাঁড়িয়ে আছে। মাহিম অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। মেয়েটির হাতে সুন্দর করে কিছু লেখা, কিন্তু দূরে থেকে বুঝতে পারল না। হঠাৎ গাড়ি চলতে শুরু করলো। কিছু সময়ের জন্য মাহিমের সামনে মেয়েটির চেহারা ভেসে উঠল। মাহিমের মুখ দিয়ে একটা কথাই শোনা গেল, অপরূপ সুন্দর বালিকা তুমি। শাহরিয়ার ভিলার গেটের দরজা খুলে দিলে পরপর গাড়ি প্রবেশ করলো। ঢাকার শহরে যদি কিছু নামি দামি বাড়ি থেকে থাকে, তাহলে তার মাঝে এই শাহরিয়ার ভিলা অন্যতম। গার্ড এসে গাড়ির দরজা খুলে দিল। মাহিম বের হবার সাথে সাথেই সবাই ফুল ছুঁড়ে মারতে লাগলো। নাজমুল সাহেব এসে নিজের ছেলেকে জড়িয়ে ধরল। কেমন আছো মাইসান? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তুই চলে আসছিস? এখন আমি অনেক ভালো। চল ভিতরে, কতদিন পর বাড়ি আসলি। নাজমুল নিজে মাহিমকে নিয়ে বাড়ির ভেতরে গেল আর বাকিদের মাহিমের জিনিস আনতে বলল। বাড়ির ভেতর প্রবেশ করলে একজন ঠান্ডা পানি আর শরবত এনে দিল। মাহিম সোফায় বসে সেটা পান করলো। বাবা, আমার খুব ক্লান্ত লাগছে,
আমি ফ্রেশ হয়ে আসি। আমার রুমের সব ঠিক আছে তো? সব ঠিক করে রেখেছি, তুই আসার আগেই। আমার ব্যাগগুলো আমার রুমে পাঠিয়ে দিও। এই কথা বলে মাহিম দোতলায় নিজের রুমে চলে গেল। আর নাজমুল বলতে লাগলো, ভাবি, আজ আমার ছেলে আসছে, তোমাকে তো রান্না করতে বলছিলাম, করেছো তো? সব রেডি। ঠিক আছে। হাউজিং এস্টেটের একটা বাড়িতে, সেখানে মালেকা নামের এক মহিলার সাথে তার বাবা আর মেয়ে বাস করে। হঠাৎ একটি মেয়ে নিজের স্কুটি থামিয়ে দৌড়ে নিজের বাসায় ঢুকলো। আর বাড়ির ভেতরে মালেকা নিজের কাজ করছিল। মেয়েটি গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘোরাতে লাগলো। আম্মু, আমার আম্মু। আরে আরে থামা, এত ঘোরাস না। কি হয়েছে? আমার মেয়ে এত খুশি। আম্মু, আমার জব হয়ে গেছে। তাহলে কি এই জন্য বান্ধবীদের নিয়ে ঘুরতে গিয়েছিলি? মা। তা বৃষ্টি, কোথায় জব হলো তোর? দাদু, শাহরিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াস কোম্পানিতে। আলহামদুলিল্লাহ। তারপর বৃষ্টি নিজের ব্যাগ থেকে মিষ্টি বের করে নিজের মাকে এবং দাদুকে খাইয়ে দিল। তো কবে থেকে তো চাকরি শুরু? এই তো কোম্পানির মালিকের ছেলে যেদিন থেকে জয়েন করবে, আমারও সেই দিন থেকে শুরু। আমাকে তার পিএ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যাই করিস না কেন, সাবধান ছেলে মানুষের থেকে। ঠিক আছে মা। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নি, আমি তোর খাবার দিচ্ছি। হ্যালো এনকে। বলেন এম কি বস। আমি দেখা করতে চাই আমার সেনাদের সাথে। কখন দেখা করতে চান? কালকের মাঝে ব্যবস্থা করে ফেল। ঠিক আছে বস। এমকে নিজের ডান হাত এনকে সাথে কথা বলে ফোন রেখে দিয়ে ভাবতে লাগলো, একবার যখন আসছি সব অন্যায় ঝুঁকিয়ে দেব। কথাগুলো বলে এমকে হাসতে লাগলো। রাতে মাহিম নিজের গাড়ি নিয়ে বাইরে বের হলো। অনেকদিন পর নিজের দেশে আসছে, এই জন্য একটু ঘোরাঘুরি করবে। প্রতিবারই মাহিম নিজের গাড়ি নিয়ে রাতের অন্ধকারে বের হয়, কারণ অন্ধকার জিনিসটা তার খুবই প্রিয়। দিনের আলোয় ঘোরাঘুরি শেষ, রাতের ঝিঝি পোকার ডাক, বিভিন্ন পশু পাখির ডাক, নিরিবিলিভাবে ঘুরতে বরাবরই মাহিমের ভালো লাগে। আজও সেটার ব্যতিক্রম হয়নি। মাহিম গাড়ি নিয়ে বের হবার কিছু দূর যেতে তার গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে গেল। মাহিম বিরক্ত শোষক গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো। তারপর সামনের ইঞ্জিন খুলে দেখলো যে ইঞ্জিন পুড়ে গেছে। দূর, গাড়ি নষ্ট হবার আর সময় পেল না। এখন আমি কিভাবে ঘুরবো চারপাশ? কথাগুলো বলে মাহিম একটু চারপাশে হেরে দেখতে লাগলো যে কোনো গাড়ি আসছে কিনা, কিন্তু অনেক সময় পার হয়ে যাবার পরও কোনো গাড়ি আসলো না। তাই মাহিম নিজের বন্ধু নাফিসকে ফোন দিল। হ্যালো নাফিস। হ্যাঁ মাহিম বল। আমি যে দেশে আসছি তোর তো কোনো খোঁজ খবরই নাই। আর বলিস না বন্ধু, একটা কাজে বিজি ছিলাম। তো এখন কি ফ্রি আছিস? হ্যাঁ, কিছু বলবি? তোর বাইকটা নিয়ে আয়, এই জায়গাতে চলে আয় তো। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর 5 মিনিট, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসিস। মাহিম নাফিজের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু তখনই ঘটল এক বিপত্তি। হঠাৎ রাস্তার পাশে গাছগাছালির ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পেল মাহিম। তাই সেদিকে মাহিম যেতে লাগলো। হঠাৎ দেখতে পেল দুই পক্ষের লোক কিছু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং কিছু কথোপকথন শুনতে পেল। জি বস, এই 1 মাসের ভিতরেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই কাজটি হয়ে গেলে আমি এরপর আরো বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই। কিন্তু বস, এর জন্য তো অনেক টাকা প্রয়োজন হবে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি শাহরিয়ার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে কাজ করি, আর সেখান থেকে টাকা হাতানো আমার বা হাতের খেলা। তাছাড়াও আমার বড় বস আছে, সে তো অঢেল টাকার মানুষ। আচ্ছা ঠিক আছে বস। আর হ্যাঁ, তুই এই ড্রেসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছে পাঠিয়ে দিস। ওকে বস, ঠিক আছে। তো আমাদের পাওনাটা? সে তো অবশ্যই পাবি তুই। এটা বলে মাস্ক পরা লোকটি তার ব্যাগ থেকে এক বালতি টাকা বের করে অপর পাশের ব্যক্তিদের হাতে ধরিয়ে দিল। এখন তুই যেতে পারিস, আর আমার কাজগুলো যেন সঠিকভাবে হয়। একদম চিন্তা করবেন না বস, আপনার কাজ খুব ভালো মতোই হয়ে যাবে। তারপর কথাগুলো বলে দুই দল দুই দিকে চলে গেল। চারপাশে অন্ধকার, সেজন্য মাহিম তাদের মুখ ভালো করে দেখতে পারল না। কারা এরা যে রাতের অন্ধকারে এমন কর্ম করছে? যেভাবেই হোক এদের খুঁজে বের করতে হবে আমাকে। আর ওই লোকটি তো বলল যে আমার নিজের কোম্পানিতে কাজ করে, তাহলে কি না খুব তাড়াতাড়ি আমাকে আমার কাজে জয়েন করতে হবে। কথাগুলো বলে মাহিম
রাস্তায় চলে আসলো। তার কিছু সময় পরে নাফিস আসলো। সরি বন্ধু, একটু লেট হয়ে গেল। আরে কোনো ব্যাপার না ব্রো, তুই প্রতিবার লেট করলে আজ লেট করে একটু উপকার করেছিস। সেটা কিভাবে? এটা তোর না জানলেও চলবে, কিন্তু উপকার করেছিস এটাই আলহামদুলিল্লাহ। নাফিস কিছু বুঝতে পারল না, শুধু ফেলফেল করে মাহিমের দিকে তাকিয়ে রইল। মাহিম নাফিজের মাথায় একটা গাঁটটা মেরে বাইকে চেপে বসলো। তারপর দুইজন রওনা দিল অজানা উদ্দেশ্যে। তারপর সকালে খাবার টেবিলে বসে আছে মাহিম আর তার বাবা নাজমুল। দুইজন কিছু কথা বলছে আর খাবার খাচ্ছে। বাবা, আমি খুব তাড়াতাড়ি অফিসে জয়েন করতে চাই। কেবল পড়াশোনা করে আসলে একটু ঘোরাঘুরি করো মাই সান। চিন্তা করতে হবে না বাবা, আমি সব সামলে নেব। তুমি কি শিওর? বাবা। তো কবে জয়েন হবে? কাল থেকেই বাবা। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে জানিয়ে দিচ্ছি। আর তোমার জন্য ঠিক করা নতুন পিএকে। আচ্ছা বাবা। খাওয়া দাওয়া শেষ করে মাহিম নিজের দাদির সাথে একটু দেখা করে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কোথাও যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আম্মু, তাড়াতাড়ি খেতে দাও, আমার ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে। রোজ পরে পরে ঘুমাবি, আর সময় শেষ হলে নাস্তা টেবিলে এসে চিল্লাচিল্লি করবি। তুমি তো জানো মা, আমার তাড়াতাড়ি ঘুম ভাঙে না। হ্যাঁ, সেটা জানা আছে। বৃষ্টি, এত কথা বলিস না তো। দাদু ভাই, তোর মা ঠিক খেতে দেবে। তো না দিয়ে আমাকে এত কথা শোনায় কেন? এমনি এমনি তোকে কথা শোনায়। বিভিন্ন কথা বলতে বলতে খেয়ে বৃষ্টি ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সাথে তার বান্ধবী রিয়া। দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্রী। মাহিম সিম্পল একটা শার্ট প্যান্ট আর মোটা ফ্রেমের চশমা পরে হেঁটে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। চারিদিকে তাকায় দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ পিছন থেকে কেউ এসে ধাক্কা খেলো। সাথে সাথে মাহিম মাটিতে পড়ে গেল, সাথে পিছনে থাকা ব্যক্তিটাও। মাহিম নিজেকে সামলে নিয়ে নিজে চশমা পরে উঠে দাঁড়ালো এবং দেখলো যে একটি মেয়ে পড়ে আছে। মাহিম নিজের হাত বাড়িয়ে দিল যেন সে হাত ধরে উঠে দাঁড়াতে পারে, কিন্তু মেয়েটি হাত না ধরে নিজে থেকে উঠে দাঁড়িয়ে নিজের জামা ঝাড়তে লাগলো। মাহিম নিজের হাত নামিয়ে নিল। হঠাৎ আরেকটি মেয়ে এসে আগের মেয়েটির কাছে এসে বলতে লাগলো, বৃষ্টি, তুই ঠিক আছিস তো? আরে আমি ঠিক আছি, তুই এত জোরে তাড়া না দিলে এই খাম্বার সাথে আমার ধাক্কা লাগতো না। উফ, মনে হচ্ছে আমার কোমরটাই ভেঙে গেছে। খাম্বা? কই, আমি তো দেখছি না। এই যে দেখছিস না কেমন হা করে তাকিয়ে আছে, হাত পা দেখ একদম অক্টোপাসের মতো। বৃষ্টি মাহিমকে দেখিয়ে বলল। মাহিম তো বৃষ্টির কথা শুনে অবাক। হ্যাঁ মিস, অক্টোপাস কারে বলছেন? আপনি তো একটা শাকচুন্নি। কই থেকে দৌড়ে এসে কথা নেই বার্তা নেই দিলেন ধাক্কা। ওই অক্টোপাস, ভুলো আমাকে শাকচুন্নি বলবি না। শাকচুন্নি তুই, তোর বউ। ওই মিস, আমি এখনো বিয়ে করিনি। তো পরে তো বিয়ে করবেন, তখন তো হবে। হেই বৃষ্টি, ঝগড়া বাদ দে আর চল, ক্লাস করতে হবে। এমনিতেই তোর জন্য রোজ আসা হয় না, আজ এসেও কি মিস করবি? আজ ক্লাস করব, না হলে তোরে দেখে নিতাম এই বৃষ্টিকে ধাক্কা দেওয়ার ফল। এই কথাটি বলার সময়ই সেখানে উপস্থিত হলো নিলয় আর তার দলবল। এসেই বৃষ্টিকে বলতে লাগলো, কোনো সমস্যা বৃষ্টি? এই ছোট লোক কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেছে? সেটা তোমাকে বলে লাভ নেই। বৃষ্টি, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সমস্যা মানে আমার সমস্যা। তোমার ফালতু কথা শোনার টাইম নেই আমার। এই রিয়া, চল তো। এটা বলে বৃষ্টি আর রিয়া চলে গেল। মাহিম এক ধ্যানে তার চলে যাওয়ার দিকে তাকিয়েছে। হঠাৎ নিলয় মাহিমের বুকে থাপ্পড় দিল, সাথে সাথে মাহিম নিজের বুকে হাত দিল। তুই কে আমি জানি না, কিন্তু ভুলেও আমার বৃষ্টির দিকে নজর দিবি না। ভার্সিটিতে এসেছিস, পড়বি, চলে যাবি, কিন্তু বেশি কিছু করলে আমাকে তো চিনিস। কে ভাই আপনি? মাহিম জিজ্ঞেস করলো। আরে এ নিলয় কে, আমাকে চেনে না, দেখ কত বড় গাধা। নিলয়ের সাথে থাকা আবির বলল, আরে নিলয় ভাই হলো এই ভার্সিটির বস, আর তার ভাইকে জানিস? কে ভাই? রকি ভাই, ঢাকা শহরের কিং। ও এই বিশ্ববিদ্যালয়ের বিপি। ওরে বাবা, সরি, আপনার সামনে আর আসবো না।
ঠিক এইভাবে ভয় দেখতে চাই আমি। মাহিম মাথা নিচু করে চলে গেল। সবার আড়ালে যে তার মুখে মুচকি হাসি ছিল সেটা কারো নজরে পড়ল না। নিলয় এই ভার্সিটির সব থেকে খারাপ ছেলে। সে বৃষ্টির সাথে অনার্স লাস্ট ইয়ারে পড়ে। প্রথম দিন থেকে বৃষ্টিকে লাইক করে, কিন্তু বৃষ্টি পাত্তা দেয় না। কারণ সবাই জানে নিলয় অনেকের জীবন নিয়ে খেলে, অনেক মেয়েকে ধর্ষণ করেছে, কিন্তু ভাইয়ের পাওয়ারে কেউ কিছু বলতে পারেনি। মে আই কাম ইন স্যার? আরে মাহিম যে, আসো। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আর দেশে কবে ফিরলে? 2 দিন হচ্ছে স্যার। পড়াশোনা শেষ তাহলে? জি স্যার। তো এখন কি করতে চাচ্ছ? বাবার বিজনেস কি ধরবে? সেটাই করবো স্যার, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, বলো। তার আগে একটু অপেক্ষা করো, কিছু নিয়ে আসতে বলি। এরপর ভার্সিটি প্রধান অধ্যাপক পিয়নকে বলে কিছু নাস্তা নিয়ে আসতে বলল। তো মাহিম, তোমার সেই আগের রূপ পাল্টালে না? এটাই আমার পছন্দ স্যার। তো কি বলবে যেন? স্যার, আসলে স্যার আমি এখানে শিক্ষক হিসেবে জয়েন করতে চাই। নিজের বাবার বিজনেস ছেড়ে হঠাৎ শিক্ষকতা? তারপর মাহিম নিজে সব কিছু বুঝিয়ে বলল। স্যার মাহিমের সব কথা বুঝতে পারল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তোমার ব্যবস্থা করে দেব। তো কয়টা আর কোন ডিপার্টমেন্টে নিতে চাও? 4th বর্ষের ক্লাসে। আর কোন বিভাগে আমি পরের দিন এসে বলবো। আচ্ছা ঠিক আছে। মাহিম আরো কিছু সময় স্যারের সাথে কথা বলল, নাস্তা সেরে নিল কিছু। স্যার আমি তাহলে আসি, ইনশাল্লাহ কাল দেখা হবে। ওকে মাহিম। মাহিম স্যারের থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর অধ্যাপক আলফাজউদ্দিন নিজে বলতে লাগলো, না জানি ভবিষ্যতে কি ঘটবে, তবে ভালো খারাপ কিছু একটা হবে, সেটা বোঝাই যাচ্ছে। এখন শুধু দেখার অপেক্ষা। মাহিম হাঁটতে হাঁটতে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। চারপাশে চোখ বুলিয়ে একজনকে খুঁজতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেল না। তারপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। তারপর চারপাশে নিরিবিলি লোকালয় থেকে অনেক দূরে, চারপাশে গাছপালা শুধু। রাতের অন্ধকারে এইদিকে কেউ আসে না বললেই চলে। একজন ব্যক্তি, যার কিনা সারা শরীর ঢাকা, মুখে জোকার মাস্ক, এক নজরে সামনের দিকে তাকিয়ে এটাই চলেছে। হঠাৎ একটা বড় গাছের কাছে চলে আসলো। লোকটি গাছের একটি জায়গা হাত দিল, সাথে সাথে গাছ থেকে একটি দরজা বেরিয়ে আসলো। লোকটি সেই গাছের ভেতর ঢুকে যাবার সাথে সাথে দরজাটি আবার আগের মতো হয়ে গেল, যার লোকচক্ষুর আড়ালে। লোকটি ভেতরে প্রবেশ করা সাথে সাথে একজন তাকে এসে কুর্নিশ করলো। আপনাকে স্বাগত মাফিয়া বস এমকে। সবাই উপস্থিত তো? জি বস। সবগুলো গেট বন্ধ করে দিয়েছে তো? জি বস, আপনার কথা মতন সব গেট আগেই বন্ধ করে দিয়েছি, আর তার আগেই সবাই উপস্থিত হয়েছে। তাহলে চলো যাওয়া যাক। লোকটি সামনে হাঁটতে লাগলো আর এমকে পিছনে পিছনে যেতে লাগলো। এমকে গিয়ে সবার সামনে থাকা স্টেজে গেল। সবাই তাকে কুর্নিশ করলো। কেমন আছেন আপনারা? ভালো, আপনি? আমিও ভালো আছি। দেশে অনেক অপরাধ বেড়েছে, বিশেষ করে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ড্রাগস ছড়িয়ে দেওয়া হচ্ছে, আরও অনেক ধরনের মাদক দ্রব্য। আমাদের এখন কি করতে হবে? বেশি কিছু করতে হবে না। আপনারা শুধু আমার বা এনকের বলা বিশ্ববিদ্যালয়গুলোতে যাবেন ছদ্মবেশে, আর সব রিপোর্ট হেডকোয়ার্টারে দেবেন। ঠিক আছে বস। এমকে আরো অনেক কথা বলল, বিশেষ করে ঢাকার মধ্যে যারা এই খারাপ কাজের হেড তাকে খুঁজে বের করতে বলল। নিজের মিটিং শেষ করে এমকে সেই জায়গা থেকে বেরিয়ে গেল। আর অন্যরাও যে দিক দিয়ে আসছিল সেই দিক থেকে চলে গেল। মন্ত্রী আসাদ ঢাকা একজন নামকরা মন্ত্রী। সবার কাছে তিনি ভালো মানুষ। গরিব মিসকিনকে সাহায্য করা তার মূল ধর্ম। আজকেও মিরপুর 12-তে অন্ন বস্ত্র বিতরণ করছে। ঠিক সেই সময় তার কাছে একটা ফোন আসলো। বস, একটা খারাপ খবর আছে। আমি এখন এক কাজে ব্যস্ত আছি, রাতে আমার অফিসে চলে আসিস, সেখানে কথা হবে। ঠিক আছে স্যার। আসাদ ফোন কেটে ভাবতে লাগলো কি এমন খারাপ হয়েছে। তখন পাশ থেকে তার ভাই শুভ বলল, ভাই কি এত ভাবছেন, মানুষ দাঁড়ায় আছে তো। তেমন কিছু না। এটা বলে আবার বিতরণ করতে লাগলো, কিন্তু মনের মাঝে কি খারাপ ঘটেছে সেই চিন্তা ভাবনা চলেছে। একজন করে নিয়ে যাচ্ছে আর আসাদকে দোয়া করে যাচ্ছে। রাতের খাবার খেতে বসেছে বৃষ্টি।
তার মা আর দাদু। আম্মু কাল কিন্তু খুব তাড়াতাড়ি ডাকবে। সেটা তো রোজই বলিস, কিন্তু ডাকলে তো উঠিস না। আরে না, কাল ডেকো, আমি উঠবো নে, না হলে অফিসে যেতে দেরি হয়ে যাবে। কাল থেকে তোর অফিস শুরু। মা, স্যার যেতে বলেছে, কাল নাকি নতুন এমডি আসবে। সে যাই হোক দিদিমণি, তুমি অফিসে যাবে, কিন্তু বড় লোকদের সাথে বেশি মেশার দরকার নেই, কারণ তারা বেশিরভাগই অনেক খারাপ হয়ে থাকে। ঠিক আছে দাদু, তোমার কথা আমার খুব মনে থাকবে। তো বৃষ্টি, তুই যদি অফিসে যাস তাহলে ভার্সিটিতে ক্লাস করবি কিভাবে? আমি তো অফিসে তত সময় থাকবো যত সময় এমডি স্যার থাকবেন। তাছাড়া ভার্সিটিতে গুরুত্বপূর্ণ ক্লাস না হলে তেমন একটা যাব না। দেখ, তোর যেটা ভালো মনে হয়, কিন্তু এই অফিসের পাল্লায় পড়ে যেন লাস্ট ইয়ারের এক্সামের রেজাল্ট খারাপ না হয়। এটা নিয়ে একদম চিন্তা করতে হবে না মা তোমাকে। আরও কিছু সময় কথাবার্তা বলে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর সবাই টিভি দেখতে লাগলো অন্যদিকে। বাবা, কাল তো আমি অফিসে যেতে চাচ্ছি, তুমি কি বলো? ঠিক আছে, তাছাড়া আমি তোমার নতুন পিএকে বলে রেখেছি যে তুমি কাল অফিসে যাবে। ও আচ্ছা, কিন্তু বাবা আমি তো অফিসের ছদ্মবেশ হিসেবে যেতে চাই, একজন কর্মচারী হিসাবে। নিজের অফিসে তাও কর্মচারী হিসাবে কেন যাবে মাহিম? বাবা, আমাদের ভালোর জন্যই আমি এই কাজটা করতে চাচ্ছি, তাই এটাই ভালো হবে যে আমি অফিসে যাচ্ছি আর আমার পরিচয় কাউকে না দিলেই ভালো হবে। ঠিক আছে, তুমি এখন তোমার ভালো মন্দ সবই বুঝতে শিখেছো, তাছাড়া তো এখন থেকে তুমি ভালো মন্দ সবই দেখবে। বাবা। খাওয়া দাওয়া করে মাহিম নিজের রুমে চলে আসলো। তখনই তার ফোনে একটা কল আসলো। হ্যালো বস, আপনি যে মেয়েটির বিষয়ে খোঁজ নিতে বলেছিলেন, আমি সব খোঁজ খবর নিয়েছি। ঠিক আছে, মেয়েটির ডিটেলস আমাকে মেল করে দাও। ওকে বস। মাহিম ফোন রেখে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ল। কিছু সময় পর একটি মেল আসলো। সেটা ওপেন করে তার মুখে মুচকি হাসি ফুটে উঠল। বাহ, বৃষ্টির সব ডিটেলস দেখছি এখানে আছে, কিন্তু এখানে তো দেখছি সে আমার অফিসে আমার নতুন পিএ। এখন কি করব? আমি যদি তার টিচার হই আবার অফিসের এমডি, তাহলে তো একটু ঝামেলা হয়ে যাবে। কিছু একটা তো বুদ্ধি বের করতে হবে। তারপর মাহিম সম্পূর্ণ ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আর নিজেকে সিক্রেট রাখার উপায় খুঁজতে লাগলো। হঠাৎ তার মাথায় নাফিসের কথা মনে পড়লো। সাথে সাথে নিজের ফোন বের করে নাফিসকে কল করলো। ওই নাফিস, তুই কোথায় রে? এই তো আমি বাসাতেই আছি, কেন বল? একটু ব্রিজের উপর আয় তো, তোর সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি আসছি। মাহিম ফোন কেটে দিয়ে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়লো। 15 মিনিট পর। তো হঠাৎ এখানে আসতে বললি কেন মাহিম? দোস্ত, আমাকে একটা সাহায্য করবি? কি সাহায্য লাগবে সেটা বল। আমার অফিসে তুই কয়েকদিন এমডি হয়ে যাবি। কি? এমডি? তাও আমি? কোনোভাবেই সম্ভব না। প্লিজ দোস্ত, এই হেল্পটা কর। কিন্তু তুই থাকতে আমি কেন? আমারও তো অনেক কাজ আছে। ওরে গাদা, বেশি সময় থাকতে হবে না। তবু এটা কেমন দেখায়? বেশি সেন্টিমেন্ট খেতে হবে না তোর। তোকে যেটা বললাম সেটাই করবি, আমি আর কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রইল, কিন্তু তুই কি করবি? আমি কি করব কালকে দেখতে পারবি, কিন্তু একটা কথা, তুই কিন্তু অফিসে গিয়ে আমার সাথে কথা বলবি না, মানে অপরিচিত হয়ে থাকবি। আল্লাহ জানে তোর মাথায় কি না কি চলছে। যা কিছু চলছে ভালোর জন্যই চলছে, সময় হলে ঠিকই বুঝতে পারবি। আমাকে কি একটু বলা যায়? শুধু এইটুকু শুনে রাখ, যা করছি দেশের ভালোর জন্য করছি। তাছাড়া এখানে আমার নিজের একটু ব্যক্তিগত কারণ আছে। কি কারণ রে ভাই? ভাবি পেলি নাকি? ওই তেমন কিছু একটা, তোকে সব পরে বলবো। ওকে। আর হ্যাঁ, কি করতে হবে না হবে আমি তোকে সব জানিয়ে দেব। আচ্ছা। তারপর নাফিস ও মাহিম আরো অনেক সময় নিজেদের মধ্যে আলোচনা করলো আর আড্ডা দিতে লাগলো। কিছু সময় আড্ডা দিয়ে দুইজন নিজেদের বাড়ির দিকে রওনা দিল। খুব তাড়াতাড়ি আমি সব কিছুর শেষ দেখে নিব। তাছাড়া আমার মনে ধরা ব্যক্তিটিকেও আমি আমার মনের কথা জানিয়ে দেব। এখন শুধু সময়ের অপেক্ষা। তারপর রাত 10টা। নিজের অফিসে বসে আছে আসাদ। দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। ভাইজান, আপনি বাড়ি যাবেন না? যাব। এখানে একজনের আসার কথা ছিল, তাই। আমার মনে হয় না সে আসবে। তার কথা আর কোনো নড়চড় হয় না, বলছে যখন নিশ্চয়ই আসবে। কিছু সময় অপেক্ষা করার পর মুখ ঢেকে একজন আসলো, যার চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সরি বস, আসতে একটু লেট হয়ে গেল। এত ফর্মালিটি না দেখিয়ে এটা বল যে কি খবর আনছিস।
বস কে যেন আপনার কুষ্টিয়া শাখার লোককে মেরে ফেলেছে। কি? কার এত বড় সাহস যে আমার লোককে মেরেছে? সেটা এখনো বুঝতে পারিনি, কিন্তু তার লাশের পাশে একটা জোকার মাস্ক ছিল। জোকার মার্কস? এটা বলে আসাদ কিছু একটা ভাবতে লাগলো। কি হলো ভাই, কি ভাবছেন? ভাবছি কে এমন করতে পারে। এই পদ্ধতিতে একজনই খুন করে। কার কথা বলছেন বস? আজ থেকে 4 বছর আগে ঠিক এভাবেই এমকে নামের ছদ্মবেশী মাফিয়া খুন করত, আর তারপর তাকে হঠাৎ গায়েব হয়ে যাওয়া দেখি। কিন্তু শুধু বাংলাদেশ থেকে অন্যান্য দেশে তার রাজ্য বিস্তার করে গেছে, বিশেষ করে ইউএসএ। ভাই এই খুনের মানে তো সে এখন বাংলাদেশে, এখন কি করব? তেমন কিছু না, বেশি বাড়লে খতম করে দিব। আমার এলাকায় আসলে আর তুই খোঁজ লাগা এই খুনের রহস্য। ঠিক আছে বস, এখন তাহলে আমি যাই। যেতে পারিস। লোকটি চলে গেল। তখন শুভ বলল, ভাই এমকে নজর হয়তো তোমার দিকে পড়ছে। পড়তে দে, আমিও তার সাথে খেলতে চাই, দেখি কতটা বড় হয়েছে সে। আম্মু তাড়াতাড়ি আমাকে খেতে দাও, স্যার বলেছে যে 8টার আগে আমাকে অফিসে যেতে, আর এই 8টা বাজতে চললো, আর তুমি কেবল আমাকে ডেকে তুললে। বৃষ্টি বলল, তোকে তো কখন থেকে ডাকছি, কিন্তু তুই ওঠার নামই নিস না। আচ্ছা ঠিক আছে, এত জ্ঞান দিও না, তাড়াতাড়ি খেতে দাও। খা। বৃষ্টির মা তাকে খেতে দিল। বৃষ্টি কোনো রকম খেয়ে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। সাবধানে যাস বৃষ্টি। ঠিক আছে মা। মাহিম খাওয়া দাওয়া সেরে কম দামি পোশাক পরে বেরিয়ে পড়ল। কিছু সময় পরে শাহরিয়ার কোম্পানির সামনে চলে আসলো। অফিসে ঢোকার আগে একটা মাস্ক পরে নিল, যাতে তাকে কেউ চিনতে না পারে। মাহিম লিফটে প্রবেশ করলো, কিন্তু একটু সময় বাদে তাড়াহুড়ো করে এক মেয়ে প্রবেশ করলো। অসাবধানতার কারণে মেয়েটি এসে মাহিমের গায়ের উপর পড়ল। মেয়েটি তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। আরে এটা সেদিনের সেই মেয়েটা যার তার সাথে ধাক্কা খায় নাকি আল্লাহ জানে। মাহিম মনে মনে বলল, সরি মিস্টার, আমি দেখতে পারিনি। ইটস ওকে, যাক তাহলে আমাকে চিনতে পারেনি। মাহিম নিজের মনেই বলল, আসলে লিফটে আসা মেয়েটি হলো বৃষ্টি। দেরি হয়ে যাবার কারণে তাড়াতাড়ি করে লিফটে ঢুকতে গিয়ে মাহিমের সাথে ধাক্কা খায়। সবাই দাঁড়িয়ে আছে নতুন এমডিকে বরণ করে নেওয়ার জন্য। কিছু সময় পর নতুন এমডি আসলো। তারপর বৃষ্টি গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। আপনাকে আমাদের সবার পক্ষ থেকে স্বাগতম স্যার। ধন্যবাদ। নতুন এমডি অফিসে এসেই হল রুমে আসলো। আমার নাম নাফিস শাহরিয়ার, আপনাদের নতুন এমডি। আগে কেমন কাজ হয়েছে জানি না, কিন্তু আজ থেকে আমার স্টাইলে কাজ হবে। কেউ ফাঁকি দিলে তাকে আর অফিসে আসতে হবে না। এখন যে যার কাজে যাও। নাফিস প্রথম দিন এসেই এমন কথা বলবে অফিসে কেউ আশা করেনি। সবাই যে যার কাজে চলে গেল। মিস বৃষ্টি, আপনি আমার রুমে আসুন। এটা বলে নাফিস চলে গেল। মাহিম ঠিক এমডির পাশের রুমে বসে কাজ করছে। নাফিস রুমে যাবার সাথে সাথে বৃষ্টি রুমের দরজার কাছে এসে হাজির হলো। বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর দরজার নক করলো। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ এসো। অনুমতি পেয়ে বৃষ্টি ভেতরে প্রবেশ করলো। তুমি আমার নতুন পিএ, তো পিএ সম্বন্ধে কোনো ধারণা কি আছে তোমার? না স্যার, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এর আগের কাজের সকল ফাইলগুলো আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে স্যার। বৃষ্টি বাইরে এসে ম্যানেজারের কাছ থেকে পুরনো ফাইলগুলো নিয়ে এসে নাফিজের কাছে দিল। তারপর আবার বাইরে চলে আসলো। কিছু সময় পর নাফিস পিয়নকে ডাকলো। শোনো, এমডির পাশের রুমে যে একটা ছেলে আছে তানভীর, তাকে আমার কাছে নিয়ে এসো। লোকটি এসে দেখলো যে একটি ছেলে বসে কাজ করছে, তাই তাকে বলল, আপনি কি এই অফিসে নতুন? জি। আপনাকে এমডি স্যার ডাকছে। ঠিক আছে। তানভীর নিজের কাজ ফেলে রেখে এমডি রুমে চলে আসলো। স্যার আপনি কি আমাকে ডেকেছিলেন? নাফিস কিছু সময় তানভীরের দিকে তাকিয়ে বলতে লাগলো, এখানে সব পুরনো ফাইল আছে, এসব হিসেব করে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সাথে সাথে আমাকে জানাবে, ওকে? আচ্ছা ঠিক আছে। তানভীর ফাইলগুলো নিয়ে এসে নিজের টেবিলের উপর রাখলো। এখানে সব আগের ফাইলগুলো রয়েছে। বাহ, এখানে তো সব আগের ফাইল।
এখন শুধু দেখতে হবে সব ঠিক আছে কিনা। কথাগুলো বলে তানভীর আস্তে আস্তে করে ফাইলগুলো দেখতে লাগলো। অন্যদিকে বৃষ্টি নিজে বসে কাজ করছিল। বেশ কয়েকজন সাথে তার পরিচয় হয়েছে। নতুন নতুন তা একটু কাজ কম পারছে। তানভীর সামনে তাকিয়ে দেখলো একটি মেয়ে কিনা কাজ করছে আর বিরক্ত হয়ে চুলগুলো কানের কাছে গুজিয়ে রাখছে। এই দৃশ্য দেখে তো তানভীর একদম ফিদা হয়ে গেল। নিজের কাজ বাদ রেখে সে মেয়েটির দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। হঠাৎ বৃষ্টি নিজের বাম দিকে তাকিয়ে দেখলো যে একটি ছেলে তার দিকে তাকিয়েছে। প্রথমে উপস্থিত তাকিয়ে দেখলো যে অন্য কাউকে দেখছে নাকি, কিন্তু না, তার দিকে তাকিয়েছে। তাই বৃষ্টি বিরক্ত হয়ে নিজের চেয়ার ছেড়ে হাঁটতে তার কাছে আসলো এবং চোখের সামনে তুড়ি বাজালো। এই যে মিস্টার, এখানে কি দেখেন? তোমাকে দেখছি। আমাকে দেখছেন মানে? আমার মাঝে কি আছে? তোমার চোখে অদ্ভুত মায়া, যে মায়ার দিকে তাকিয়ে আমি অথল গভীরের সাগরে হারিয়ে যাচ্ছি। অফিসে কি এইসবই করতে আসেন নাকি কাজ করতে আসেন? হ্যাঁ, এবার তানভীরের ধ্যান ভাঙলো। সে থম খেয়ে গেল। আরে আপনি এখানে? তো আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন আর আমি আসবো না? পরে যদি এমন হয় তাহলে চোখ তুলে নিব। বৃষ্টির থ্রেট দিয়ে বলল, ও আচ্ছা। আচ্ছা, আপনি এই গরমে মাস্ক পরে আছেন কেন? এটা আমার একান্ত ব্যক্তিগত। আপনার তো দেখছি মেয়েদের থেকেও বেশি লজ্জা। আপনাকে এত জ্ঞান দিতে হবে না, এখন জানতো। আমার সাথে ভালোভাবে কথা বলুন, আমি কিন্তু এই অফিসের এমডির পিএ। এই কথা শুনে তানভীর তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আর বলল, সরি ম্যাম। ইটস ওকে, মন দিয়ে কাজ করবেন, কোনো মেয়ের দিকে না তাকিয়ে। ঠিক আছে। আরও কিছু সময় থ্রেট দিয়ে বৃষ্টি সেখান থেকে চলে গেল আর তানভীর তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর রাতের অন্ধকারে কিছু ঘটে চলেছে যা মানুষের কাছে অজানা। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, আর কোনো দিন আমি আপনার সামনে আসবো না, আর কোনো প্রতিবাদ করব। এক মেয়ে কান্না করে বলল, সেটা তো হবে না সোনা, তুমি রকির সাথে পাঙ্গা নিয়েছো, আমার লোককে থাপ্পড় দিয়েছিস, এর শাস্তি তোকে পেতেই হবে, আর শাস্তি স্বরূপ তোকে আজ আমার বিছানা গরম করতে হবে। রকি হেসে বলল, যা শুনে মেয়েটি আরো কান্নায় ভেঙে পড়ল। রকি মদ খেয়ে মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি অনেক কাকুতি মিনতি করতে লাগলো। মেয়েটির একটাই ভুল, সে রকির কাজে বাধা দিয়েছে আর সবার সামনে থাপ্পড় দিয়েছিল। এই জন্য রকি তাকে তুলে এনেছে। আমাকে মাফ করে দিন, এমন ভুল আর কোনো দিন হবে না। সে আমি শুনছি না, কারণ আমি ঢাকা সিটির কিং, আর তুই কিনা আমার সাথেই খারাপ ব্যবহার করিস, এর ফল তোকে পেতেই হবে। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। মেয়েটির মিনতি রকি শুনল না, চুল ধরে দেয়ালের সাথে চেপে ধরল। মেয়েটি চিৎকার করতে লাগলো, কিন্তু শোনার মতো কেউ নেই। বাইরে দারোয়ান দাঁড়িয়েছে, যেন কেউ না আসতে পারে তাই। না জানি এই পশুটা আর কতজন মেয়ের জীবন শেষ করবে এইভাবে। কেউ কি আসবে না যে এই শয়তানকে শেষ করতে? হে আল্লাহ, আর কত দাঁড়িয়ে থেকে এইভাবে নিজেকে পাপী বানাবো? দারোয়ান লোকটি নিজের মনে মনে কথাগুলো বলতে লাগলো। নিজের রুমে বসে কাজ করছে মাহিম। অফিসের কাজ বাদেও তাকে আরো কিছু কাজ করতে হয়, সেটা সবার অজানা। নিজের অফিসে কে যেভাবে দুর্নীতি করছে আমাকে খুঁজে বের করতেই হবে। এই 2 বছরে এত টাকা সরানো হয়েছে বুঝতেই পারেনি। আব্বু হয়তো বাহ্যিক কাজের জন্য এদিকে নজর দেয়নি, কিন্তু ম্যানেজার আঙ্কেল তো সব দেখার কথা। নাকি এইসব কাজের জন্য কিছু মাথায় আসছে না, কি করবো বুঝতে পারছে না। যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে। মাহিম নিজের কাজ বন্ধ রেখে হঠাৎ কিছু একটা ভাবতে লাগলো। তারপর হঠাৎ মুচকি হেসে উঠল। উফ, এই মেয়েটা আমার বাবনের মাঝে চলে আসছে। এই 2টি দিনও এমন অবস্থা, না জানি ভবিষ্যতে কি হবে। বৃষ্টি কি সুন্দর নাম। ইস, আমার নাম যদি মাহিম না হয়ে মেঘ হতো, তাহলে কি সুন্দর নামটা মিলে যেত, মেঘে বৃষ্টি। মাহিম এইসব ভেবে মুচকি হাসতে লাগলো। অন্যদিকে বৃষ্টি আর রিয়া ভিডিও কলে কথা বলছে। কি রে দোস্ত, তোর অফিস কেমন কাটলো? অফিসের মানুষজন তো ভালোই ছিল, কিন্তু আমার যে বস সে খুবই রকচটা। কিন্তু অদ্ভুত একটা জিনিস। কি রে? আরে আরে বলিস না ভাই, এক শালা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল অফিসের মাঝে। তারপর 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 আর কি, আমি গিয়ে একটু ধমক দিয়ে আসলাম।
ছেলেটিকে দেখতে কেমন রে? আরে ভাই সারাক্ষণ মাস্ক পরে থাকে, সেই জন্য আমি তার মুখ দেখতে পাইনি। ও আচ্ছা, হ্যান্ডসাম হলে আমার সাথে প্রেম করিয়ে দিস। সর শালা। এইভাবে তারা দুইজন অনেক সময় গল্প করতে লাগলো। কি হচ্ছে এখানে? কিছু লোক ট্রাকের মধ্যে মালপত্র তুলতেছিল। তখনই দূরে অন্ধকার থেকে কারোর কণ্ঠ শুনতে পারলো। চারপাশে খুঁজতে লাগলো তারা। দূর থেকে কে কথা বলছিস? সাহস থাকলে সামনে আয়। আমি সামনে আসলে তোরা কেউ জ্যান্ত ফিরতে পারবি না। তুই কাদের থ্রেট দিচ্ছিস সে জানিস? কে তোরা? আমি একটু শুনি। আমরা হলাম এই ঢাকা শহরের কিং রকের লোক। ও তাই নাকি? হ্যাঁ তাই বলছি, সাহস থাকলে অন্ধকার থেকে বেরিয়ে আয়। তার আগে বল, তোরা এই ড্রাগস কোথায় পাচার করছিস? কে তুই যে আমরা তোকে বলতে বাধ্য হব? আমি কে, তাই না? একটু পরে বুঝতে পারবি আমি কে। এটা বলে অন্ধকার থেকে হাঁটতে হাঁটতে একটি যুবক বেরিয়ে আসলো, যার মুখে জোকার মাস্ক দেখে বোঝা যাচ্ছে যে মাফিয়ার বস MK সে। নিজেকে আড়ালে রেখে জোকার মাস্ক পরে আসলে মনে হচ্ছে আমরা ভয় পেয়ে যাবো। তোরা সারা জীবন ছোট ছোট কুকুর মেরে এসেছিস, বড় বড় বাঘ সামনে আসে তোরা চিনবে কিভাবে? এতদিন পাতি মাস্তানদের সাথে লড়াই করে এসেছিস, আজ সামনে বাঘ এসেছে, সেজন্য তোরা চিনতে পারিসনি। কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমি কে। ওরে কে কোথায় গেছিস? আমাকে ধর, আমি তো ভয় পেয়ে গেছি। লিডার টাইপের ছেলের কথা শুনে বাকিরা সবাই হাসতে লাগলো। মালপত্র সবাই এক জায়গায় রেখে এবার লোকটির সামনে এসে দাঁড়ালো। ভাই এই শালার সাথে এত কথা না বলে তাড়াতাড়ি একে মেরে আমাদের কাজ করা উচিত। ভাই এই শালার সাথে এত কথা না বলে তাড়াতাড়ি একে মেরে আমাদের কাজ করা উচিত, না হলে বড় বস রাগ করবে। তুই একদম ঠিক বলেছিস। যাও কেউ একজন গিয়ে এই শালাকে মেরে আয়। লিডার ছেলেটির কথা শুনে MK কে একজন মারার জন্য এগিয়ে আসলো। যখনই MK কে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, দূর থেকে একটি বুলেট এসে তার মাথা ভেদ করে বেরিয়ে গেল। সাথে সাথে ধূপ করে সে মাটিতে পড়ে গেল। এটা দেখে বাকি লোকগুলো আঁচকে উঠল এবং চারপাশে চোখ বুলাতে লাগলো। বস আমার মনে হয় এই শালা একলা আসেনি, এর সাথে আরো লোক আছে। আমারও তাই মনে হচ্ছে। কি রে, ভয় পেয়ে গেলি নাকি তোরা? হায়, আমাকে মারতে আয়। এই তোরা সবাই নিজেদের বন্দুক বের কর আর এই শালাকে ঝাঁঝরা করে দে। ঠিক আছে বস। লিডারের কথা শুনে সবাই নিজের বন্দুক বের করে MK এর দিকে তাক করলো, কিন্তু গুলি চালানোর আগে কোথা থেকে এসে সবার বডি ভেদ করে বেরিয়ে গেল। সাথে সাথে সেখানে লাশের স্তূপ হয়ে গেল। লিডার লোকটি ভয়ে কাঁপতে লাগলো। কে তুই যে এক নিমিষে আমার এত লোককে তুই মেরে ফেললি? আমি কে তোরা না জানলেও চলবে, কিন্তু এখন তুই বল তোর বড় বসের নাম কি? আমার বসের নাম রকি। না না না, আমি তোর আসল বিগ বসের নাম জানতে চেয়েছি। সেটা আমি মরে গেলেও বলবো না। ঠিক আছে, তাহলে তোকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। এটা বলে MK লোকটির দিকে বন্দুক তাক করলো। এখনো সময় আছে, ভালোই ভালোই বলে দে তোর বিগ বস কোথায়। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি তো কিছুই জানি না। তাহলে তোর বেঁচে থেকে কোনো লাভ নেই, কারণ তোর দ্বারাই হাজার হাজার ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। এটা বলে MK কে লোকটির মাথা বরাবর শুট করলো। সাথে সাথে সেখানে লোকটি মারা গেল। কেউ একজন আমার কাছে আয়। এটা বলার সাথে সাথে MK এর কাছে একজন ব্যক্তি আসলো। বলুন বস। এটাকে আমার গোডাউনে নিয়ে গিয়ে ড্রাগসগুলো সব পুড়িয়ে ফেল। ঠিক আছে বস। MK কিছু একটা ভেবে নিজের বাইক নিয়ে চলে গেল, আর তার লোকটি ড্রাগসের ট্রাক নিয়ে চলে গেল। পড়ে রইল শুধু লাশ আর লাশ, চারপাশে শুধু রক্তের গন্ধ। তারপর ব্রেকিং নিউজ, গাজীপুরের শুনশান এলাকায় রক্তাক্ত অবস্থায় কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে। তাদের প্রত্যেকের শরীরে গুলি পাওয়া গেছে। তাদের মরার কারণ হচ্ছে এরা নাকি সব ড্রাগস পাচার করত। এই খবরটি আমরা জানতে পেরেছি। সেখানে কিছু কাগজ পড়েছিল, সেটার উপর সব ডিটেলস লেখা ছিল, আর এখানে একটা জোকারের মাস্ক পড়েছিল। সাংবাদিক আরো অনেক কথা বলতেছিল। রকি রেগে বলল, এই খবর চ্যানেল তাড়াতাড়ি পাল্টা, আমার রাগ উঠছে। রকি রেগে বলল। রকির পাশে থাকা ছেলেটি তাড়াতাড়ি খবরের চ্যানেল পাল্টালো। কার এত বড় সাহস আমার এলাকাতে এসে আমার লোকদের মেরে আমার মাল নিয়ে গেছে? ওর বুকের পাটা আছে বলতে হবে, না হলে এই রকির সাথে পাঙ্গা নিতে না। বস ড্রাগসগুলো কি করবেন?
ওখানে তো পুরো 300 কোটি টাকার ড্রাগস ছিল। এটা বলে তুই আবার কাটা খাই লবণের ছিটা দিয়েছিস? সরি বস, আমি শুধু উপায় জানতে চেয়েছি। যার সাথে ডিল করেছিলেন সে আমার বালও ছিঁড়তে পারবে না, আর বেশি বাড়াবাড়ি করলে জ্যান্ত পুঁতে দিব। সবাই খোঁজ লাগা কে আমার লোকদের মারছে, আর কার এত বড় সাহস সে আমার লোকদের মেরে আমার সাথেই পাঙ্গা নিচ্ছে। হঠাৎ রকির ফোনে একটা কল আসলো। রিসিভ করে অপর পাশে থেকে শুনতে পারলো, বস, কালকের ওই মেয়েটি সুইসাইড করেছে। মিডিয়া এখন উঠে পড়ে লেগেছে। ও আচ্ছা, যেভাবেই হোক এটার ধামাচাপা দিয়ে দেয়। যত টাকা লাগে আমি দিব। ঠিক আছে বস। ফোন রেখে রকি রেগে চিল্লিয়ে বলে উঠলো, তোরা এমন হা করে আছিস কেন? আমার কি রূপ চেহারা বের হইছে? যাকে আমার এত বড় ক্ষতি করলো খুঁজে বের কর। রকির চিৎকার শুনে সবাই চলে গেল। আর রকি চিন্তা করতে লাগলো, বাংলা বিভাগের ক্লাসে ছেলে মেয়ে নিজেদের মাঝে কথা বলছে। তখন সেই রুমে প্রধান অধ্যাপক প্রবেশ করলো। তাকে দেখে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে সম্মান দিল। বৃষ্টি আর অন্যদিকে থাকা নিলয় তো স্যারের সাথে থাকা ছেলেটিকে দেখে অবাক হয়ে গেল। কারণ না হয় একটু পরেই বুঝতে পারবেন। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? ভালো। আমার পাশে যাকে দেখছো সে হলো মাহিম ইসলাম, তোমার বাংলার নতুন অধ্যক্ষ। কিন্তু স্যার, আগের স্যারের কি হলো? বৃষ্টি জিজ্ঞেস করলো, তোমাদের আগের স্যার কিছুদিনের ছুটিতে গেছে, তাই আজ থেকে উনি তোমাদের ক্লাস নেবে। ওকে স্যার। আলফাজউদ্দিন চলে গেল আর মাহিম ক্লাস নিতে লাগলো। সবার সাথে পরিচয় হয়ে নিল। মাহিম তো ক্লাস নিচ্ছে। বৃষ্টিতে একভাবে মাহিমের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি বুঝতেই পারছে না কেন এমন তাকিয়ে থাকতে তার ভালো লাগছে। বৃষ্টি পাশে বসে থাকা রিয়া বৃষ্টিকে খোঁচা মারল। হঠাৎ এমন করাতে বৃষ্টি উপ করে চিৎকার করে উঠল। সাথে সাথে সবাই তার দিকে তাকালো। এনি প্রবলেম মিস? নো স্যার। মনোযোগ দিয়ে ক্লাস করেন। মাহিম আবার ক্লাস নিতে লাগলো। কি রে, খোঁচা দিলি কেন? যেইভাবে তুই তাকিয়েছিলি। হ্যাঁ, আমি তো বুঝতেছিলাম। সে আমি ঠিক বুঝি। দোস্ত, এ তো দেখছি আমাদের স্যার। স্যার বা অন্য কিছু আমার কাছে চলবে না। বেশি করলে বাইরে গিয়ে শিক্ষা দিয়ে দেব। আর আমার বৃষ্টির দিকে হাত বাড়ালে ওকে জানে মেরে দেব। আমি একটা জিনিস খেয়াল করেছি, যে বৃষ্টি একদিনে স্যারের দিকে তাকিয়ে থাকতে। সেটা তো আমিও দেখছি। আর এটাও দেখছি স্যার মাঝে মাঝে বৃষ্টির দিকে নজর দিচ্ছে। আচ্ছা নিলয়, তোর পাখি উড়তে যাচ্ছে না তো? সেটা কোনোভাবেই হতে দিব না। মাহিম দেখলো দুইজন ছেলে কথা বলছে, তবুও কিছু বলল না। ক্লাস নিয়ে বেরিয়ে গেল। ভার্সিটি শেষ করে বৃষ্টি বের হলো নিজের অফিসে যাবে বলে। তখনই রাস্তার মাঝে নাফিসের সাথে দেখা হয়ে গেল। নাফিস গাড়ি থামিয়ে বৃষ্টিকে বলল, মিস, অফিসে যাচ্ছেন তাই না? জি স্যার। উঠে পড়েন, আমিও যাচ্ছি। থাক স্যার, আপনি যান, আমি আসছি। বেশি বোঝেন কেন, উঠে পড়েন। বৃষ্টি দেখলো বেশি কথা বললে হিতে বিপরীত হতে পারে, তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল। নাফিস গাড়ি চালাতে লাগলো। দুইজন চুপ, কেউ কোনো কথা বলছে না। কিছু সময় পর দুইজন অফিসে চলে আসলো। বৃষ্টি গাড়ি থেকে নেমে দুইজন একসাথে অফিসে প্রবেশ করলো। সবাই একবার তাকিয়ে আবার নিজেদের কাজ করতে লাগলো। কিন্তু একজন ব্যক্তি খুব গভীরভাবে তাদের দিকে নজর নিক্ষেপ করলো। মিস বৃষ্টি, আপনি নিজের কাজ করুন আগে। তানভীরের কাছে গিয়ে ফাইলগুলো নিয়ে আসেন। আপনি দেখুন সব ঠিক আছে কিনা। আর তানভীরকে আমার রুমে আসতে বলুন। ঠিক আছে স্যার। বৃষ্টি তানভীরকে বলল, আই মিস্টার। আমার একটা নাম আছে তানভীর, তাই নাম ধরে ডাকবেন। স্যার, গতকাল যে ফাইল দিয়েছিল সেটা আমাকে দিন। ওকে। তানভীর ফাইলগুলো দিয়ে দিল। আচ্ছা, এত গরমে আপনি মাস্ক পরে আছেন কেন? সেটা আমার ইচ্ছা। আমার ইচ্ছে। যান, স্যার আপনাকে ডাকছে। এটা বলে বৃষ্টি চলে গেল। আর তানভীর কিছু সময় থেকে মুস্কি হেসে স্যারের রুমে চলে আসলো। স্যার আমাকে ডেকেছিলেন? কালকের ফাইলগুলো চেক করে কিছু পেয়েছিলেন? জি স্যার, অনেক কিছু পাইছি। দেখি। তানভীর কম্পিউটার একটা পেন ড্রাইভ সেট করে আস্তে আস্তে সব দেখাতে লাগলো। এই যে স্যার, এই কয় বছরে আপনার অফিস থেকে এত এত টাকা সরিয়েছে কেউ একজন। কে যে করতে পারে এমন কিছুই বুঝছি না। স্যার, আমার থেকে মনে হয় ম্যানেজার আর না হয়
হিসাবরক্ষক এমন কাজ করতে পারে? কোনো প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। ঠিক আছে স্যার। তানভীর যেই রুম থেকে বের হতে যাবে তখনই দরজার সামনে থেকে বৃষ্টির সাথে ধাক্কা খেল। সাথে সাথে বৃষ্টি পড়ে যেতে নিলে তানভীর তাকে ধরে ফেলল। আরে আরে সাবধানে মিস বৃষ্টি। নাফিস বলল। তানভীর বৃষ্টিকে রেখে নিচে থেকে ফাইলগুলো তুলে দিল। সরি, আমি খেয়াল করিনি। ইটস ওকে। বৃষ্টিকে ফাইল দিয়ে তানভীর চলে গেল আর বৃষ্টি নাফিসকে ফাইলগুলো দিয়ে বলল, স্যার, তানভীর খুব ভালো করে কাজ করছে। বুঝলাম। আচ্ছা শোনো, কাল একটা মিটিং আছে এমআর গ্রুপের সাথে, সেখানে সব প্রেজেন্টেশন তুমি দেবে, ওকে? স্যার আমি? হ্যাঁ তুমি। আর এখানে এই সব ফাইল আছে। ঠিক আছে স্যার। মাহিম সন্ধ্যায় করে বাসায় ফিরছিল। তখনই হঠাৎ তার গাড়ির সামনে আরেকটি গাড়ি এসে থামল। গাড়ি থেকে মুখোশধারী কিছু লোক বেরিয়ে আসলো। তা দেখে মাহিম গাড়ি থেকে নামলো। কি হয়েছে ভাই, আপনারা আমার পথ আটকালেন কেন? এমনি এমনি তো পথ আটকায়নি। তাহলে? শোন, ভার্সিটিতে গেছিস ভালো, কিন্তু বৃষ্টি নামের মেয়েটির দিকে তুই একদম নজর দিবি না। কে বৃষ্টি? ন্যাকা করিস না। ওই যে সেদিন গিয়ে ধাক্কা খেলি। আরে ওই মেয়েটার দিক? তোর থেকে কোনো কথা শুনতে চাই না, কিন্তু আমার কথার অমান্য করলে তোরে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, ভেবে চিন্তে দেখব। শাসিয়ে গেলাম, ভুল করলে খতম করে দেব। আচ্ছা, দেখা যাবে। লোকগুলো চলে গেল আর মাহিম মুচকি হেসে গাড়ি নিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। তারপর, মাহিম, তুমি এত কিছু রেখে ভার্সিটিতে জয়েন করলে কেন? আবার শুনলাম অফিসে তুমি যাচ্ছ না, এমন করার কারণ কি? বাবা, আমি যেটা করছি বলার জন্য করছি। কেন করছো জানতে পারি কি? অবশ্যই বাবা। তাহলে বলো। বাবা, এই কয় বছরে আমাদের অফিস থেকে অনেক টাকা সরানো হচ্ছে। কি বলো, আমি জানতে পারলাম না। কাজটা এমনভাবে করা হয়েছে যে বোঝার উপায় ছিল না। তো তুমি অফিস না গেলে তো এই সব ধরতে পারবে না। বাবা, আমি অফিস যাই, কিন্তু অন্যভাবে। আচ্ছা ঠিক আছে, দেখো কে আমাদের এত বড় বড় বিশ্বাসঘাতকতা করছে। যে এমন করেছে আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। কালকের প্রজেক্টটা যেন আমরা পাই। বাবা, অফিসের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি এখন শুধু বিশ্রাম করো। বিশ্রাম করলে হবে না, কাল আমাদের এতিমখানায় যেতে হবে, যেখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আবার বিকালে একটু বৃদ্ধাশ্রমে যেতে হবে। ঠিক আছে বাবা, যেও, কিন্তু সাবধানে। বাবা, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজ আমি সরকারি উকিল হয়ে গেছি। এটা তো খুব ভালো খবর মা। বাবা, একদম। তুমি আমার বেস্ট বাবা। তুমি আমার সব স্বপ্ন পূরণ করেছো। তো মায়া, তুই কি শাহরিয়ার গ্রুপের উকিল হিসেবে থাকবি নাকি নতুন করে? না গো বাবা, আমি ওদের হয়ে থাকবো। আর তোমার কোম্পানির তো আছি, এর মাঝে যদি অন্য কোনো কেস পাই তো সেটা দেখবো। তো মা, আগের মতোই সব সময় সত্যর পথে চলবে। ঠিক আছে বাবা। হঠাৎ মায়ের ফোনে একটা ফোন কল আসলো। জি আঙ্কেল, বলেন। কেমন আছো মা? ভালো, আপনি? ভালো। বলছিলাম যে মা, কাল আমার সাথে একটু এতিমখানায় যেতে হবে। ঠিক আছে আঙ্কেল। আর তোমাকে বলেছিলাম যে আমার সকল সম্পত্তি একটা উইল করতে, সেটা কি করেছো? জি আঙ্কেল, করে রেখেছি। ঠিক আছে, সময় করে নিয়ে এসো। আমার ছেলে তো দেশে ফিরে আসতে কিছুদিন হলো, এখন সবকিছু তাকে বুঝিয়ে দিব। ঠিক আছে। কথা শেষ করে ফোন রেখে দিল। নাজমুল ফোন দিয়েছিল নাকি? বাবা, ওনার সাথে কাল আমাকে যেতে হবে। তাছাড়া ওনার সম্পত্তি হুইলের কথা বললো। ও আচ্ছা। গভীর রাতে। বস, এখানে যে অপরাধের মাথায় সকল ব্যক্তি আছেন তাদের নাম সহ সব ডিটেলস আছে। গুড ওয়ার্ক। কিন্তু বস, এদের সব মাথা এক জায়গায় জড়ো হয়েছে, সেটা আমরা খুঁজে পাইনি। চিন্তা নেই, তোমরা যখন এত দূর করে ফেলেছো তো এমকে এই ছোটো কাজটুকু করে ফেলবে। ওকে বস। আচ্ছা শোনো, আমি তোমাদের যে নামগুলো বলছি এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিও। ঠিক আছে স্যার। এমকে কিছু নাম বলল, যেই নাম শুনে লোকগুলো চলে গেল আর এমকে বলতে লাগলো, এই 4-5 জনকে আমি নিজে দেখে নেব, এদের সাথে বোঝাপড়া আমি নিজে সামনে থেকে করব। বৃষ্টি রিক্সা নিয়ে ভার্সিটিতে আসছে। হঠাৎ একটি বাইক এসে রিক্সার সামনে দাঁড়ালো। সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে ফেলল। হেই, আপনি কি কানা, যেভাবে রিক্সার সামনে এসে গাড়ি থামালেন? লোকটি কোনো কথা না বলে নিজের হেলমেট খুলে ফেলল
সাথে সাথে মাহিমের মুখ বেরিয়ে আসলো। স্যার আপনি আপনি হঠাৎ? রিক্সায় উঠলে কি আর কোনো দিকে নজর দেওয়া লাগে নাকি? কেন স্যার? এবার মাহিম বাইক থেকে নেমে এসে রিকশায় কাছে আসলো। তারপর বৃষ্টির ওড়না হাত দিয়ে চাকার কাছ থেকে উপরে নিয়ে এসে দিল। চারপাশে একটু নজর রাখবেন। ওনা যদি একটু জড়ায় যেত তাহলে কি হতো ভেবে দেখেছেন? সরি স্যার, পরের বার থেকে আর এমন হবে না। এর থেকে বোরকা পরে বের হলে ভালো হয়, তাছাড়া একটু সাবধানে চলবে। বৃষ্টি মাথা ঝাঁকিয়ে বলল। মাহিম মুচকি হেসে নিজের বাইক নিয়ে চলে গেল। উফ, কি মুচকি হাসি। মনে মনে এটা বলে মাহিমের যাওয়ার দিকে তাকিয়েছে বৃষ্টি। মাহিম বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করার কিছু সময় পর বৃষ্টি প্রবেশ করলো। গেটেই রিয়ার সাথে দেখা দুইজন গল্প করতে করতে আসতেছিল। তখন তাদের সামনে নিলয় আসলো, সাথে তার দলবল। ওহে সুন্দরী, কেমন আছো? ভালো। এটা বলে বৃষ্টি পাশ কাটিয়ে চলে আসতে লাগলো। নিলয় হাত চেপে ধরলো। নিলয়, আমার হাত ছাড়, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি তোকে ভালোবাসি, তুই গ্রহণ করিস না কেন? কারণ আমার প্রেম ভালোবাসা ভালো লাগে না। ও তাই? অন্যজনের গাড়িতে আবার অন্যজন তোর অন্যায় হাত দিলে কিছু না? দেখ, একদম আজে বাজে কথা বলবি না। আমি একদমই ঠিক বলছি। চুপ কর। আমি তোকে ভালোবাসি, এটা গ্রহণ করবি। আর না হয়? না হয় কি? তোকে আমি বাকি কথা বলতে পারলো না, তার আগেই বৃষ্টি থাপ্পড় বসিয়ে দিল। কি হচ্ছে এখানে? আর তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? মাহিম এসে বলল, দেখুন স্যার, এই ছেলেটা আমাকে আজে বাজে কথা বলছে, আমার হাত ধরে আছে। মেয়েদের সম্মান দিতে শেখো, পরিবার কি তোমাদের শিক্ষা দেয়নি? এটা বলে মাহিম হাত ছাড়িয়ে দিল, কিন্তু নিলয় একটু ব্যথাতে আহ করে উঠল, কারণ মাহিম নিলয়ের হাত একটু শক্ত করেই ধরেছিল। স্যার, কাজটি আপনি ভালো করলেন না, আপনাকে দেখে নেব। আমাদের কাজে বাধা দেওয়ার ফল নিষেধ করেছিলাম, শুনলি না? মানে? আর আমি তোমাদের শিক্ষক, এ কেমন ব্যবহার? কিছু না। এটা বলে নিলয় আর তার দলবল চলে গেল। স্যার, অযথা ওদের সাথে ঝামেলা করতে গেলেন। তো কি করব? আমার সামনে আপনার কি? আমার স্টুডেন্টদের ডিস্টার্ব করবে, আমি দাঁড়িয়ে দেখব? কিন্তু কোনো কিন্তু না, যাও ক্লাসে। মাহিমের একটু ধমক শুনে ওরা দুইজন চলে গেল। ফাগলি, একটুতেই ভয় কেঁপে ওঠে। মাহিম হেসে নিজের রুমের দিকে যেতে লাগলো। বাহ, দেখলি স্যার কিভাবে তোকে সাহায্য করলো? আমার মনে হয় স্যার তোকে লাইক করে। আরে না, বকবক না করে ক্লাসে চল। শুভ? জি ভাই বলেন। আমার পেছনে কেউ একজন খুব ভালোভাবে লাগছে, তাই বলছিলাম যে শাহরিয়ার গ্রুপের মালিকের সাথে আমার দেখা করার ব্যবস্থা কর। তার সাথে কেন দেখা করবেন ভাই? সেটা সময় হলেই দেখতে পারবি আমার মাথায় কি চলছে। যেটা চলছে সেটা খুবই ভয়ানক হতে পারে। সেটা নিয়ে এত চিন্তা করতে হবে না। বস, আপনার ভাই আপনার সাথে দেখা করতে আসছে। ঠিক আছে, পাঠিয়ে দিন নিলয়কে। কিছু সময় পর নিলয় আসলো তার ভাইয়ের কাছে। কি হয়েছে নিলয়, তুই এই সময় আমার কাছে? ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল। ভাই, তুমি তো জানো আমি এক মেয়েকে ভালোবাসি। ওই মেয়ে আমাকে পাত্তা দিচ্ছে না। ওরে গাধা, পাত্তা দিচ্ছে না তো কি হচ্ছে? তুলে নিয়ে আসবি, মস্তি করবি, ছেড়ে দিব। অবন মেয়ে কত যাবে আসবে। কিন্তু ভাই, আমার মনে হয় ভার্সিটিতে আসা নতুন স্যার পথের কাটা হবে। তাহলে সেটাকে তুলে ফেল। তাই বলছিলাম, তোমার এখান থেকে কিছু ভালো লোক দাও। ঠিক আছে নিস। আর শোন, ভার্সিটিতে তো আমি যাই না, তুই সাপ্লাই করছিস তো? হ্যাঁ ভাই, ওই কাজ তো আমার আগে। গুড। এভাবে দুইজন কথা বলে চলল। তারপর, স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে? মন্ত্রী আসাদ। মন্ত্রী আমার সাথে দেখা করতে আসছে? ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দে। আচ্ছা, তোর মাহিম স্যার কি চলে গেছে? জি স্যার। নাজমুল বসে আছে। কিছুক্ষণ পর আসাদ আর শুভ প্রবেশ করলো। আসাদ তো নাজমুলের সামনে সে অবাক, নাজমুলও আসাদকে দেখে অবাক, তবুও নিজেকে সামলে নিল। বলুন স্যার, হঠাৎ আমার বাড়িতে? আসলাম তোর সাথে দেখা করতে, কিন্তু এসে মনে হচ্ছে খুব খুব লাভ হয়েছে। কেন স্যার? রায়হান আমাকে এত সহজে ভুলে গেলি? কে রায়হান? আমি নাজমুল, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল শাহরিয়ার।
এই মিশাকে ভুলে গেলেও আমি মিশাকে তোকে ভুলিনি। রায়হান, একসাথে কত ডাকাতি করেছি, সন্ত্রাসী করছি, আর তুই আমাকে ভুলে গেছিস? আমার মালসহ তোরটাও তুই গরিবদের দান করে দিয়েছিলি। কি বলছেন এসব স্যার? আমি তো আপনাকে আইডল মানি, আপনাকে দেখে আমি ভালো কাজ শিখছি। নাটক বন্ধ কর। হঠাৎ আসাদের নজর পড়লো একটা ছবির দিকে। ওইটা কে, তোর ছেলে? হুম। আমার তো মনে হয় না। তুই বিয়ে করেছিলি তাহলে? মাইমকে নিয়ে আগেই বলছি স্যার, বাজে কথা বলবেন না। আমি তোরে বলছি, তুই স্বীকার কর যে তুই রায়হান। হ্যাঁ হ্যাঁ, আমি রায়হান। প্লিজ তুই আমাকে শান্তিতে থাকতে দে। তোকে কিভাবে শান্তিতে থাকতে দিতে পারি বল? তুই আমার কত বড় লস করেছিস তুই নিজেও জানিস না। দেখ মিশা, আস্তে চিল্লা। তুই যখন বলেছিস তাহলে তোর বিজনেসের 90% শেয়ার আমাকে দিবি, না হলে আমি তোর ছেলেকে সব বলে দেব যে তুই আগে কি করতিস। আবার একটু আগে শুনলাম তুই নাকি এতিমখানায় যাবি। বাপ, যদি তোর আসল রূপ আমি সবার কাছে প্রকাশ করি? এই মিশা, একদম না। তাহলে আমার কথা শোন। এই কথা বলে আসাদ চলে গেল আর নাজমুল মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। এমন ঝড় আবার কোথা থেকে আসলো? নাজমুল, চিন্তা করিস না, এমন কিছুই হবে না। নাজমুলের মা এসে বলল, বাহ ভাই বাহ, কি চাল দিলে তুমি। আমি তো ওরে চিনতে পারিনি। মাঝে মাঝে একটু বুদ্ধি খাটাতেই হয়। বৃষ্টি, আমি তোমাকে আবার বলছি, আমার ভালোবাসা কবুল করো। আমি তোকে ভালোবাসি না। ঠিক আছে, ভালোভাবে বললাম, বুঝলি না? এবার এই নিলয়ের আসল রূপ দেখবি। দেখ তোর সাথে কি করি, ভার্সিটির কেউ এগিয়ে আসবে না। নিলয় আগের রূপে ফিরবি নাকি? হ্যাঁ, শয়তান নিলয় ব্যাগ। এটা বলে বৃষ্টি থেকে ওড়না কেড়ে নিল। সাথে সাথে বৃষ্টি নিজের ব্যাগ দিয়ে নিজের বুক ঢেকে ফেলল। দেখ নিলয়, আমার ওড়না ফেরত দে। একদম না সোনা, আজ সবাই দেখুক নিলয়ের কথা না শুনলে নিলয় কি করে। দেখ, আমার সম্মান নিয়ে এমন করিস না। আজ তোকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে মস্তি করব। প্লিজ এমন করিস না। নিলয় আস্তে আস্তে বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল। বৃষ্টি অনেকের কাছেই সাহায্য চাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না, কারণ সবাই জানে নিলয় কতটা খারাপ আর মানুষের সাথে কি কি করতে পারে। বৃষ্টি এবার কান্না করে দিল। যখনই নিলয় বৃষ্টির খুব কাছে চলে আসলো, সেই সময় কেউ নিলয়কে পেছন থেকে ধরে ঘুরিয়ে গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে নিলয় ছিটকে পড়ল। বৃষ্টি চোখ খুলে দেখলো তাদের সামনে মাহিম স্যার দাঁড়িয়েছে। মাহিম গিয়ে নিলয়ের থেকে ওড়না নিয়ে বৃষ্টির হাতে দিয়ে দিল। আবির আর তার সাথে থাকা ছেলেগুলো মাহিমকে মারতে আসলে মাহিম তাদেরকেও মেরে শুয়ে দিল। তোদের বাড়িতে হয়তো মা বোন নেই, তাই তোরা এসব করিস। পরের বার থেকে যদি এসব দেখি তাহলে আমি মাহিম কি জিনিস খুব ভালো করে টের পাবি। আর নিলয়, তোরে বলছি, তোর ভাই রকিকে জিজ্ঞেস করিস আমি মাহিমকে। এটা বলে মাহিম বৃষ্টির হাত ধরে টেনে নিজের বাইকের কাছে নিয়ে আসলো। তারপর বাইকে বসিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আমি নিলয় তোকে ছাড়বো না। তুই সাত তো কি হয়েছে, আমার সাথে পাঙ্গা দেওয়ার ফল বুঝিয়ে দেব। তারপর নিজের দল নিয়ে চলে গেল। মাহিম বাইক নিয়ে সোজা মলে চলে আসলো। তার বৃষ্টির হাত ধরে মলের ভেতরে চলে আসলো। পুরো রাস্তায় বৃষ্টি এক ধ্যানে মাহিমের দিকে তাকিয়েছিল। মাহিম একটা দোকানে ঢুকে অনেক রকমের বোরখা দেখলো। তারপর কিছু বোরখা কিনে প্যাক করে নিল। আজ থেকে এগুলো পরে বাইরে বের হবে। স্যার, আপনার কিনে দেওয়ার কি ছিল? আমি নিজেই কিনে নিতাম। সেটা তোমার থেকে শুনতে চাইনি। এটা বলে মাহিম সামনের একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো। ওয়েটার আসলে খাবার অর্ডার করলো। মাহিম আর বৃষ্টি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখলো পুরো টেবিল ভর্তি। স্যার, এবার বেশি হয়ে যাচ্ছে না? বেশি তো কিছু হয়নি, এখনো দেরি আছে বেশি হওয়া। মানে খাবার খেতে থাকো। স্যার, এইগুলো খাওয়ার টাকা আমার কাছে নেই। তোমার কাছে কিছু জিজ্ঞেস করছি, আমি যেটা বলছি সেটা করো। স্যার, আমি বাসায় গিয়ে খেয়ে নেব। তাই বলে উঠতে গেলে মাহিম হাত ধরে বসিয়ে দিল আর নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। বৃষ্টি তো অবাকের চরম পর্যায়ে। স্যার, আশেপাশে লোকজন দেখছে। চুপচাপ খাও। খাওয়ার পর মাহিম বৃষ্টিকে নিয়ে বেরিয়ে গেল। তোমার বাসার ঠিকানা বলো। স্যার, আমি চলে যেতে পারবো। তোমার কাছে জিজ্ঞাসা করছি সেটা বলো। আমি এখানেই থাকি। স্যার, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? সেটা সময় হলেই বুঝতে পারবে।
এখন বাইক থেকে নামো আর বাড়িতে যাও। বৃষ্টি খেয়াল করে দেখলো সে বাসার সামনে চলে আসছে। বাইক থেকে নেমে চলে যেতে লাগলে মাহিম ডেকে ব্যাগ ধরিয়ে দিয়ে সোজা বাইক টেনে চলে গেল। বৃষ্টি বাড়িতে প্রবেশ করলে তার মায়ের সামনে পড়ল। ছেলেটি কি বৃষ্টি? কে মা? একটু আগে তুই যার সাথে আসলি? মা, উনি আমার ভার্সিটির স্যার। তারপর বৃষ্টি সব ঘটনা খুলে বলল তার মাকে। এই যুগে এত ভালো ছেলে আছে, একদিন সময় করে বাসায় নিয়ে আসিস। ঠিক আছে মা। যা এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। আমার ভাইকে এইভাবে কে মারছে? ভাইয়া, মাহিম নামের নতুন স্যার। মাহিন? আমাকে না জানিয়ে নতুন স্যার? আর বলল যে তোর ভাই রকিকে গিয়ে বলিস যে আমি মাহিম কে। পিক আছে তোদের কাছে? জি ভাই, আমার কাছে আছে। আবির ফোন বের করে রকিকে পিক দেখালো। আরে এ তো আমার সাথেই পড়তো, একসময় আমার সব কাছে বাধা দিত, আমার সব কাছে নাক গলাতো, কিন্তু হঠাৎ করে কোথায় যেন চলে যায়। কিন্তু এবার যখন সামনে আসছে আর আমার ভাইয়ের সঙ্গে পাঙ্গা নিতে, তো এবার ছাড়ছি না। ভাইয়া, ওকে আমি নিজ হাতে মারতে চাই। ওর জন্য ভার্সিটির সবার সামনে আমার সম্মান গেছে। ওরে তো মারবই, কারণ একসময় আমার সাথে খুব জ্বালাইছে। এখন আমি আরো পাওয়ারফুল হয়েছি, এখন শুধু তার সাথে দেখা হবার অপেক্ষা। ছোট্ট, তুই রেস্ট কর, আমি খোঁজ নিতে থাকি। ঠিক আছে ভাইয়া। রকি নিজের লোক নিয়ে বেরিয়ে গেল। তারপর, মাহিম, আজ বাইরে যাবার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। হে বাবা, বলো। একটু অপেক্ষা করো, উকিল আসলেই জানতে পারবে। কিছু সময় পর শাহরিয়ার গ্রুপের উকিল মায়া চলে আসলো। একটু বেশি অপেক্ষা করালাম আঙ্কেল। ব্যাপার না, তুমি কাগজগুলো নিয়ে আসছো তো? দলিলগুলো বের করে টেবিলে রাখলো। মাহিম, মায়া যেখানে যেখানে স্বাক্ষর করতে বলো করো গিয়ে। কিন্তু বাবা, এখনই এইসব কেন? মাহিম, আঙ্কেল যেটা বলছে তোমার ভালোর জন্য বলছে। কিন্তু আপু। করো কিন্তু না, তাড়াতাড়ি করো, আমাদের আবার অনেক কাজ আছে। মাহিম কোনো কথা না বলে তাড়াতাড়ি স্বাক্ষর করে দিল। তারপর কিছু সময় কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আঙ্কেল, সবকিছু ঠিক আছে। তাহলে চলো এখন যাওয়া যাক। দেখতে দেখতে কিছুদিন কেটে গেলে এখন বৃষ্টি আর মাহিমের বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। আর অফিসে তানভীরের সাথে বৃষ্টির আগের থেকে একটু ভালো কথা হয়, আর নাফিসের সাথে অফিসের দরকারি কথা ছাড়া হয় না। আচ্ছা তানভীর, তুমি আমার সামনে কোনোদিন মাস্ক খুলো না কেন? খুলবো কোনো একদিন, এখন অন্য কথা বলো। আচ্ছা, তোমার প্রেম কেমন চলছে? প্রেম করলাম কই? কেন, ওই যে ভার্সিটির স্যার। স্যারের কথা মনে পড়তেই বৃষ্টি একটু লজ্জা পেল। ওরে, তুমি আবার লজ্জাও পাও? দূর, অন্য কথা বলো। আচ্ছা, তুমি কি কাউকে লাইক করো? আচ্ছা, আমার অনেক কাজ আছে, পরে আসছি। এটা বলে বৃষ্টি পালিয়ে গেল। আর তানভীর হাসতে লাগলো। রুমের মাঝে বেঁধে রাখা হয় একজনকে। একটু আগে তার উপর খুব অত্যাচার করা হয়েছে। মুখ দিয়ে এমনকি সারা শরীর দিয়ে খুব রক্ত বের হচ্ছে। লোকটির সামনে দাঁড়িয়েছে ডেডলি বয়েজ গ্রুপের এনকে। কিছু সময় পর জুকার মাস্ক পরে একজন ব্যক্তি প্রবেশ করলো, যাকে দেখে সবাই সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বস, আপনার কথা মতো সব আদর যত্ন করে রাখছি। ভালো তো মিস্টার জিম, আপনার কি আর সেবা যত্ন করা লাগবে? না না, আর কিছু লাগবে না। কিন্তু আপনারা আমাকে তুলে এনেছেন কেন? কি অপরাধ আমার? তোর অপরাধ? তুই অনেক কিছু করেছিস। কি করেছি? তুই নিজে স্বীকার করবি নাকি আমাকে আমার পদ্ধতি অবলম্বন করতে হবে? ভাই, কিসের কথা বলছেন? এনকে ওর সব কুকর্মের ফাইলটা নিয়ে ওরে দেখা। এমকে কথাগুলো শুনে এনকে একটা ফাইল নিয়ে এসে সব দেখাতে লাগলো, যা দেখে জিম অবাক হয়ে সাথে সাথে ভয় পেয়ে গেল। এখনো সময় আছে, সব স্বীকার কর, না হলে। বলছি আমি, তবু আমাকে জানে মারবেন না? হ্যাঁ, তাড়াতাড়ি বল, তুই কার হয়ে এই কাজ করেছিস? আমি এই কাজ এই ঢাকা শহরের কিং রকির হয়ে কাজ করি। সত্যি বলছিস তো? তুই হয়তো আমাকে চিনিস না, আমি হলাম পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া বস। তুই যদি মিথ্যা বলে বেঁচে যাবি ভাবছিস, তুই পাথরে লুকালো খুঁজে নিয়ে আসবো। বস, আমি সত্যি বলছি। এনকে ওর এই অবস্থায় রেখে দে, সময় হলে ব্যবস্থা করে দেব। জিমকে দেখে এমকে এনকে রুম থেকে বেরিয়ে গেল। রায়হান, তুই আমার কথা শুনলি না, তোর 90% শেয়ার আমাকে দিলি না। আমি কিভাবে দিব বলো? এই সকল কিছুর মালিক আমার ছেলে। বাহ,
এর মাঝে ছেলের নামেও সম্পত্তি দেওয়া হয়েছে, তাহলে তো তোর ছেলেকে সব বলতে হচ্ছে। এই এই একদম এই সব কিছু করিস না। তাহলে ঠিক আছে। আজ তোর ছেলের সাথে তুই তো আবার অনাথ আশ্রমে যাচ্ছিস, সেখানে গিয়ে আমি তোরে থাপ্পড় মারবো, তুই কিচ্ছু বলতে পারবি না। কিন্তু? কোনো কিন্তু না, ভেবে দেখ। আচ্ছা ঠিক আছে। নাজমুল মন খারাপ করে বলল। আসাদ হাসতে হাসতে সেখান থেকে চলে গেল আর নাজমুল বসে চিন্তা করতে লাগলো। আচ্ছা বৃষ্টি, তুমি কি আমাকে এখনো মেনে নিতে পারছো না? তোমাকে তো আমি আগে থেকে বলছি, দরকার হলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দাও। প্রেম ভালোবাসা আমার পছন্দ না। তুমি শুধু একবার হ্যাঁ বলো, তারপর আমি বাকিটা দেখছি। ভালোবাসি এটা। হুম, তাহলে খুব সুন্দর করে প্রপোজ করো। এই কথা শুনে মাহিম সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ল। মহাসাগরের যেমন গভীরতা মাপা যায় না, তেমন তোমার চোখে মায়া, তোমার প্রতি আমার মায়া মাপা যাবে না। হারিয়েছি তোমার মায়াতে, ভালোবাসি বৃষ্টি তোমাকে। আমিও তোমাকে খুব ভালোবাসি। দুইজন পার্কে বসে গল্প করছিল, তখনই নিলয় দলবল নিয়ে সেখানে আসলো। আজ তোকে মেরে বৃষ্টিকে আমি সাথে নিয়ে যাব। সাহস থাকলে নিয়ে যা। সবাই চারপাশে থেকে মাহিমকে ঘিরে ধরল। মাহিমকে মারতে আসলে মাহিম সেদিনের মতো উল্টো তাদের মেরে শুয়ে দিল, আর নিলয়কে খুব মারা মারল। মাটিতে ব্যথার কারণে গড়াগড়ি খেতে লাগলো। পরের বার আসলেই আর জান নিয়ে যেতে পারবি না। এটা বলে বৃষ্টির হাত ধরে চলে গেল। আচ্ছা, তুমি কি আসলে স্যার নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? মানে এই যে কিভাবে ফাইট করছো। আরে পাগলি, তেমন কিছু না, একটু টুকটাক শিখেছিলাম। দুইজন বাইক করে চলে গেল। এই মাহিমকে আমি ছাড়বো না। নিলয় প্রচন্ড রেগে বলল, কিন্তু নিলয় জানে না মাহিম আসলে কি জিনিস। আজ মাহিম আর তার বাবা নিজেদের আশ্রয়ে আসছে, সবাই এক এক করে খেতে দিচ্ছে। এমন সময় কিছু গাড়ি ভেতরে প্রবেশ করলো। গাড়ি থেকে মন্ত্রী আসাদ নামলো। আরে স্যার, আপনি এখানে? আসাদ কোনো কথা ছাড়াই নাজমুলকে থাপ্পড় মারলো। সাথে সাথে সবাই উঠে দাঁড়িয়ে পড়লো। কোনো কথা ছাড়াই আবার থাপ্পড় মারলো। এবার মাহিম তেড়ে আসতে গেলে নাজমুল হাত দিয়ে বাধা দিল। কি হলো বাবা, আমাকে আটকাচ্ছ কেন? কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়? তুই চুপ থাক, আমি থাকতে তোর কথা বলতে হবে না। কিন্তু বাবা। চুপ থাকতে বলছি মাহিম। মাহিম এবার পাশে দাঁড়িয়ে রইল। আসাদ আর দুইটা থাপ্পড় মেরে চলে গেল। নাজমুল কিছু সময় দাঁড়িয়ে থেকে সবাইকে স্বাভাবিক করে আবার খেতে দিল, আর মাহিম রাগ করে সেখান থেকে চলে গেল। অনেক দিনের ইচ্ছে আমার পূরণ হলো, এখন যে কত আনন্দ লাগছে আমার। এটা বলে আসাদ নিজের হাতে চুমু খাচ্ছে। ভাই দেখছি আজ অনেক খুশি। সেটা আর বলতে, আরো খুশি হব যেদিন ওই রায়হানকে আমার পায়ের কাছে নিয়ে আসবো। সেটা খুব শিগগিরই হবে। খুব রাত করে মাহিম বাসায় ফিরল। মাহিম, আজ তুই এত রাত করে বাসায় ফিরলি কেন? বাবা একটু কাজ ছিল। ও আচ্ছা, আর হ্যাঁ, বিকালে ওই কথা ভুলে যাবা। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, মন্ত্রী যদিও ভালো, কিন্তু ভালোর আড়ালেও অনেক খারাপ সে, এটা কেউ জানে না, আর এর জন্য আমার সাথে ঝামেলা হয়েছে। তাহলে তো আমি ওই মন্ত্রীকে। না মাহিম, ওর সাথে লাগতে গেলেই তোর খারাপ কিছু করে ফেলতে পারে, আর তুই ছাড়া আমার কে আছে বল? আচ্ছা ঠিক আছে আব্বু। এই বলে মাহিম তার বাবাকে জড়িয়ে ধরল। মুখে লেগে আছে রহস্যময় হাসি। কথা বলে মাহিম নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। মন্ত্রী আসাদের সকল কাজকর্মের ডিটেলস আমার চাই। ঠিক আছে। অপর পাশে থেকে তারপর মাহিম আর বৃষ্টির প্রেম খুব ভালোভাবেই চলছে। দেখতে দেখতে 3 মাস হয়ে গেছে। এর মাঝে রকি কোনো সমস্যা করেনি, আর না অন্য কেউ। কিন্তু এমকে নিজের কাজ খুব ভালোভাবে করছে। দেশের সকল অপরাধীদের মারছে। এখন শুধু আসল ব্যক্তিদের মারার পালা। আজ মাহিম আর মায়া। বৃষ্টি বাসায় যাচ্ছে। মাহিম নিজে একলাই যেতেছিল, কিন্তু মাঝপথে মায়ার সাথে দেখা হয়ে যায়, আর সেও বৃষ্টিকে দেখতে চায়। দুইজন বৃষ্টিদের বাসায় চলে আসলো। মাহিম দরজা কলিং বেল চাপলেই বৃষ্টি এসে দরজা খুলে দিল। কেমন আছো মাহিম? ভালো, তুমি? কে এসেছে বৃষ্টি? আম্মু, মাহিম এসেছে। তো বাইরে দাঁড় করিয়ে রাখবি কেন? ভিতরে চলো, তোমার সাথে উনি কে? ভিতরে চলো বলছি। মাহিম আর মায়া ভিতরে প্রবেশ করলো। মাহিম, এটা আমার মা, আর এটা আমার দাদু। মাহিম দুইজনকে সালাম দিল। অন্যদিকে মায়া তো বৃষ্টির
মায়ের দিকে একভাবেই তাকিয়েছে, চোখের মাঝে পানি টলমল করছে। আন্টি পরিচয় করে দিই, ইনি হলো আমার অফিসের, বলতে পারেন আমাদের পারিবারিক উকিল। আর আপু, ইনি হলো। এটা বলে যেই মায়ের দিকে তাকিয়েছে তখনই মাহিম খেয়াল করলো যে মায়া কান্না করছে। কি হলো আপু, কান্না করছো কেন? কোনো সমস্যা হচ্ছে মা? আম্মু, তুমি আমাকে চিনতে পারছো না? কে তুমি? মা, আমি তোমার সেই হারিয়ে যাওয়া মেয়ে মায়া। কি? তুমি আমার মায়া? এটা বলে মালেকা বেগম জড়িয়ে ধরলো। আর বৃষ্টি আর মাহিম তো এক পাশে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়েছে। আমার মেয়ে কত বড় হয়ে গেছে। এটা বলে সারা মুখে চুমু খেতে লাগলো। দুইজনই কান্না করছে। কি হচ্ছে এখানে মা, আমাকে একটু বলবে? বৃষ্টির কথায় মালেকার ধ্যান ভাঙলো, তাই মায়ের কানের কাছে কিছু একটা বলল। আসলে বৃষ্টি, এই মায়া হলো তোর বড় বোন, ছোটবেলায় হারিয়ে গেছিল। বাবা বাবা, এটাই হলো আমার বড় মেয়ে। কি, আমার বড় বোন ছিল? তুমি তো কখনো বলনি। এমনিতে বলিনি। বৃষ্টি মায়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এ কান্না সুখের কান্না। আচ্ছা মাহিম বাবা, কিছু মনে করো না, বুঝোই তো। সমস্যা নেই। মাহিম কিছু একটা বলতে আসছিল, কিন্তু এই সুখী সময়ে আর অন্য কিছু বলা ঠিক হবে কিনা তাই এর বলল না। খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় আড্ডা দিল। আচ্ছা আন্টি, আজ তাহলে আসি, চলো আপু। মাহিম, তুই যা, আমি আম্মুর সাথে থেকে কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। মাহিম বেরিয়ে গেল, তার পিছনে বৃষ্টিও এগিয়ে আসলো। সাবধানে যেও, আর ধন্যবাদ তোমাকে। কেন? এই যে তোমার জন্য আমার আপুকে খুঁজে পেলাম। ভাগলি, আসি তাহলে। মাহিম চলে গেল, আর বৃষ্টি ভিতরে গিয়ে নিজের পরিবারের সাথে গল্প করছে। মায়া সব বলছে যে এতদিন কোথায় ছিল আর কিভাবে হারিয়ে গিয়েছিল। ভাইয়া, আমি তো এখন একদম সুস্থ। মাহিমের জন্য কিছু একটা করো। ভাই, অনেক সময় হলো চুপ থাকার। এখন তোর প্রতিরোধটা নিব, আর আমার পেছনে কে লাগছে তাকেও দেখে নিব। বলছিলাম ভাইয়া, এই কথাটা কি বাবাকে জানাবো? না, এইসব ছোট্ট কথা বাবাকে জানাতে হবে না। ঠিক আছে ভাইয়া। এমন সময় রকির ফোনে একটা কল আসলো। হ্যালো বাবা, বলো। অপর পাশে থেকেই কিছু একটা বলল। আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতেই তোমার সাথে দেখা করছি। ওকে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। কে ফোন করেছিল ভাইয়া? আব্বু আমাকে আজ রাতে দেখা করতে বলছে। কোনো দরকারে নাকি? হয়তো। আচ্ছা তুই থাক, আমি একটু দরকারি কাজে বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। নাফিস অফিসে বসে কাজ করছিল, তখনই সেখানে তানভীর আসলো। স্যার, আপনি আমাকে ডেকেছেন? বসো। বলুন স্যার। তুমি হয়তো জানো যে আমার অফিসে কিছু গোলমাল হচ্ছিল। জি। তাকে আমি খুঁজে পেয়েছি, আর সেটা তোমার জন্য সম্ভব হয়েছে, তাই এটা তোমার জন্য। একটি খাম টেবিলের উপর এগিয়ে দিয়ে। এটাই কি আছে স্যার? তুমি দেখে নাও। তানভীর দেখলো খামে অনেকগুলো টাকা আছে। স্যার, এটা আমি নিতে পারবো না। এটা তোমার কাজের বকশিস। কিন্তু? কোনো কিন্তু না। আচ্ছা। বৃষ্টি। জি স্যার, বলেন। তানভীরকে হিসাব রক্ষকের কাজ দিয়ে দাও, আর ওর জায়গায় অন্যজনকে পোস্টিং করে দাও। ঠিক আছে স্যার। তানভীর রুম থেকে বেরিয়ে গেল। বৃষ্টি, আমার সাথে তোমার বের হতে হবে, একটা মিটিং আছে। ঠিক আছে স্যার। পরের দিন অফিস থেকে বের হবার সময় বৃষ্টি তানভীরের সাথে দেখা হয়ে গেল। বৃষ্টি, তুমি কি আমাকে একটু কথা বলার সময় দিতে পারবে? তানভীর বলো। বৃষ্টি, আমি তোমাকে সোজাভাবেই বলছি, আমি তোমাকে ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? কিছু সময় বৃষ্টি চুপ রইল, তারপর বলল, সরি তানভীর, প্রথমত আমি তোমাকে দেখিনি, দ্বিতীয়ত আমি একজনকে ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। সরি, বললাম তো পারবো না। এটা বলে বৃষ্টি চলে গেল। একটি অন্ধকার রুমে রকি আর তার বাবা বসে আছে। হঠাৎ রকি বলে উঠল, বাবা মাকে টাকার কারণ? তুই তো জানিস আমাদের ব্যবসায়ের অবস্থা তেমন ভালো না, টাকা শুধু লস হয়ে যাচ্ছে। বাবা, তাছাড়া আমাদের সাপ্লাইগুলো ভালো মতো হচ্ছে না। তাই বলছিলাম শাহরিয়ার গ্রুপের সব সম্পত্তি আমাদের করতে হবে। সেটা কিভাবে? এই দেখ,
এরা দুজন বাপ বেটা, কিন্তু আসলে এরা আপন নয় কেউ। সামনে রাখা একটি ছবি দেখে রকি তো অবাক। সে তার বাবার দিকে তাকালো। আস্তে আস্তে রকির বাবা সব প্ল্যান রকিকে বুঝাতে লাগলো, যেটা শুনে রকির মুখে হাসি ফুটে উঠল। ইউ আর গ্রেট বাবা, জিনিয়াস। এই জন্যই রাজনীতিতে তুমি সবার উপরে। তাহলে এখন কথা অনুযায়ী কাজ করতে থাকো। মাহিম নিজের কাজ শেষ করে বাসায় ফিরছিল, তখনই মাঝ রাস্তায় রকি এসে হাজির হলো। মাহিম প্রথম দেখাতেই রকিকে চিনে ফেলল। রকি গাড়িতে উঠে বসলো। কেমন আছিস বন্ধু? তুমি আমার কাছে কেন? এমনিতে আসলাম, ভাবিস না আমার ভাইকে মারছিস, এই জন্য তোর কাছে আসলাম। তাহলে কেন আসলি? তোকে একটা খারাপ খবর দিতে। মানে? তুই তো তোর বাবার মানে আপন ছেলে নোস, সেটা কি জানিস? কি কি যাতা বলছিস? ঠিকই বলছি। কেন তুই জানিস না? দেখ রকি, এমন ফালতু কথা বললে তোর আমি জ্যান্ত হতে ফেলবো। যেটা সত্যি সেটাই, না হলে তোর বাপকে জিজ্ঞেস কর। তোর বাপ একটা খুনি, ডাকাত ছিল। এবার মাহিম গাড়ি থামিয়ে সাথে সাথে রকির মুখে ঘুষি মেরে দিল। তবুও রকি মুচকি হেসে বলল, আমাকে মারলে তো সব সত্যি মিথ্যা হয়ে যাবে না? রকি এই কথা বলে গাড়ি থেকে বেরিয়ে গেল। যাবার আগে আগুনে ঘি ঢালতে ভুলল না। মাহিম তো অনেক ভাবনা চিন্তা করে গাড়ি নিয়ে দ্রুত বাসায় ছুটল। গাড়ি থামিয়ে দ্রুত বাসার ভিতরে প্রবেশ করলো। তারপর, বাবা কোথায়? তুমি নিচে আসো, তোমার সাথে আমার কথা আছে। মাহিমের ডাক শুনে নাজমুল নিচে চলে আসলো। কি হয়েছে মাহিম, এত জোরে ডাকছো কেন? তোমার থেকে একটা সত্যি কথা জানতে। কি? আমি কি তোমার নিজের ছেলে? এটা কেন বলছো তুমি? তুমি আমার ছেলে। সত্যি করে বলো। তুমি এইসব আজে বাজে প্রশ্ন করছো কেন? সত্যি কথা জানতে চাই। এটা বলে মাহিম টিভির উপর ঘুষি মারলো। সাথে সাথে টিভি ভেঙে গেল। মাহিমের হাত থেকে রক্ত বেরিয়ে গেল। মাহিম সাবধানে, কি করছো এটা? তুমি যদি আমাকে সত্যি না বলো তাহলে আরো বেশি কিছু করে ফেলবো। তুমি আমার ছেলে, এটাই সত্যি। না, যদি তাই হতাম তাহলে তুমি আমার ভালোবাসার মানুষটিকে অস্বীকার করতে না। সত্যি বলো, কে তুমি? আমার কসম। এবার নাজমুল সাহেব ভেঙে পড়লেন আর সাথে সাথে নিচে বসে পড়ল। হ্যাঁ, তুই আমার ছেলে না, কিন্তু ছেলের থেকে কম নোস। তাহলে আমি কে? তা জানি না, কিন্তু তোকে আমি আজ থেকে 25 বছর আগে পেয়েছিলাম। মাহিম এই কথা শুনে নাজমুলের দিকে তাকিয়ে বাড়ির বাইরে চলে গেল। মা, এটা কি হয়ে গেল? চিন্তা করিস না নাজু, নাতিবাই ঠিক হয়ে গেলে আবার ফিরে আসবে। তোমার কথাই যেন সত্যি হয়। আর আমি কালকেই ওর ভালোবাসার মানুষের কাছে গিয়ে বিয়ের কথা বলবো। সেটাই করিস। বাবা, খেলা জমে গেছে। সেটা আর বলতে, এখন শুধু উপভোগ কর, সঠিক সময় হলে সঠিক ব্যবস্থা নেব। ঠিক আছে বাবা। মাহিম এখনো জানে না যে আমরা কত দূর যেতে পারি। রকি আর তার বাবা হাসতে লাগলো, কিন্তু তার ছেলে নিলয় যে কি করছে এটা তাদের অজানা। মাহিম প্রচুর ড্রিঙ্কস করছে, সেইভাবে গাড়ি চালিয়ে বাসায় ফিরছে। হঠাৎ জোরে ব্রেক করলো, কারণ তার গাড়ির সামনে কেউ একজন গাড়ি নিয়ে এসেই রাখছে। মাহিম মাতাল অবস্থায় গাড়ি থেকে নামলো। আরে ভাই, গাড়ি সরা। গাড়ি সরানো যাবে না, তোকে আজ এখানে জ্যান্ত পুঁতে রেখে যাব। সাহস থাকলে মেরে দেখা। এবার লোকগুলো এগিয়ে আসলো। গাড়ির আলোতে দেখতে পারলো লোকগুলো হলো নিলয় আর তার দলবল। 2 বার মার খেয়ে শিক্ষা হয়নি, আবার আসছিস? আজ সব দানবদের আনছি। ওদের কথা শুনে মাহিম হাসলো। এবার এক এক করে মাহিমকে মারতে আসলো। সবার হাতে ছুরি। মাহিমকে মারতে গেল। মাহিম কোনোরকম ডজ করছে আর 2-1টা অ্যাটাক করছে। নিলয় তো মাহিমের অবস্থা থেকে হাসছে। সে মনে করছে মাহিমকে আজ সে মেরে ফেলবে, আর কিছু করতে পারবে না। মাহিমকে সবাই ঘিরে ধরল। যখনই আঘাত করতে যাবে ঠিক সেই সময় মুখোশধারী কিছু লোক ঘিরে ধরল আর সেকেন্ডের মাঝে সবাইকে মেরে দিল। অন্ধকার থেকে একজন বেরিয়ে আসলো, যার নাম এনকে। আমার এলাকায় ঝামেলা করছিস? কে তুই, আর আমার কাজে বাধা দিচ্ছিস কেন? আমি সবার কাছে বাধা দিই, বিকজ আই এম দ্য মাফিয়া বস। পরিচয় পেয়ে নিলয় ভয় পেয়ে গেল। মাটিতে বসে হাত জোড় করতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এমন ভুল করব না। এনকে মাহিমের দিকে একবার তাকিয়ে নিলয়কে বলল, আচ্ছা ঠিক আছে, পালা, কিন্তু পরের বার থেকে যেন এমন ভুল না হয়। ঠিক আছে বস।
নিলয় গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। মাহিম এনটিকে ধন্যবাদ দিয়ে কোনো রকম গাড়ি নিয়ে চলে গেল। দেখতে দেখতে কিছু দিন কেটে গেল। বৃষ্টি নিয়মিত অফিসে গেলেও তানভীরের সাথে আর দেখা হয় না। আবার এইদিকে মাহিমের সাথেও তেমন কথা হচ্ছে না। বৃষ্টি কি করবে বুঝতে পারছে না। নাজমুল সাহেব আজ বৃষ্টির বাসায় যাবেন, তাই সকাল করে রেডি হয়ে নিজের মাকে নিয়ে বৃষ্টির বাসার ঠিকানাতে চলে আসলো। কলিং বেল বাজালে মালেকা এসে দরজা খুলে দিল। কাকে চাই? ভিতরে আসতে পারি? জি আসুন। তারা ভিতরে প্রবেশ করলে দাদু জিজ্ঞেস করলো, কে আসছে বৃষ্টির মা? এই তো দুজন মানুষ হয়েছে। এই কথা শুনে বৃষ্টির দাদু রুম থেকে বেরিয়ে আসলো। নাজমুলের দিকে তাকিয়ে বৃষ্টির দাদু তো অবাক, সাথে রেগে গেল। তুই তুই এখানে কেন? তোর মতো জানোয়ার এখনো বেঁচে আছে? এমন কথা শুনে নাজমুল সামনে থেকে দেখলো যে তার সামনে খুব পরিচিত এক লোক। বাবা, আপনি আপনি বেঁচে আছেন? বাবা, আপনার মেয়ে কোথায়? তোর মতো জানোয়ারের জন্য আমার মেয়ে মারা গেছে। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। সেদিন রাতে তুই আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি। সেদিন আমার মেয়ে জানতে পারে সে মা হতে যাচ্ছে। একটা মেয়েও হয়েছিল, কিন্তু গ্রামের কুকথা শুনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাবা, আমি সেদিনের জন্য লজ্জিত, কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি। ভালো কিভাবে হলি? তুই খারাপ, ডাকাত ছিলি আর থাকবি আমার কাছে। না, নাজমুল আর খারাপ নেই, সে অনেক ভালো হয়ে গেছে। নাজমুলের মা বলল, এইসব আমি বিশ্বাস করি না। আচ্ছা, বৃষ্টি কোথায়? আমার ছেলের সাথে তার বিয়ের কথা বলছি। কিভাবে ভাবলি তোর ছেলের সাথে আমার নাতি দেব? তাছাড়া বৃষ্টি হলো তোর মেয়ে। কি? নাজমুল প্রচন্ড অবাক হলো, খুশিতে কান্না করে দিল। আমার মেয়ে কোথায় বাবা? হঠাৎ পিছনে থেকে বৃষ্টি বলে উঠল, দাদু তুমি এসব কি বলছো? উনি আমার বাবা কেমনে হয়? উনি তো আমাদের অফিসের বসের বাবা। বৃষ্টির দাদু বৃষ্টিকে দেখে অবাক। নাজমুল তো বৃষ্টিকে দেখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে গেল, কিন্তু বৃষ্টি সরে গেল। আমি সব শুনছি, আপনার জন্য আমার মা মারা গেছে, কিন্তু একটা জিনিস বুঝি না, আমার সামনে দাঁড়িয়ে থাকা উনি আমার কে? বৃষ্টি মালেকাকে দেখিয়ে বলল, আসলে বৃষ্টি এটাই তোর মা, কিন্তু তোর নিজের মা এই লোকটির জন্য মারা গেছে। পরিস্থিতি কখন কেমন হয় বোঝা মুশকিল। বৃষ্টি মালেকা আর নাজমুলের সামনে ঠিক একইভাবে হঠাৎ ভাবে সবকিছু এলোমেলো লাগছে। বৃষ্টি, আমি তোমার বাবা, একবার বাবা বলে ডাকো। কোনো খুনি আমার বাবা হতে পারে না। আম্মু, এনেকে চলে যেতে বলো। আর তুমি আমার মা। তাহলে দাদু এই কথা বললো কেন? দাদু পুরো ঘটনা বলো তো। বৃষ্টির দাদু পুরো ঘটনা খুলে বলল, যেটা শুনে মালেকা কান্না করছে, আর নাজমুল কিছু একটা ভাবলো। রায়হান, বেরিয়ে যাওয়ান বাড়ি থেকে। কিন্তু আমার মেয়ে? আমি কোনো খুনির মেয়ে না, আর এটা আমার মা। রাগ করে নাজমুলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। অনেক বোঝানোর পর যখন দেখলো বৃষ্টি বুঝছে না, তাই নিজের মাকে নিয়ে সেখান থেকে চলে গেল। আচ্ছা বৃষ্টি, কোনো সময় যদি আমার সম্পর্কে এমন কিছু জানতে পারো যেটা তুমি কখনো আশা করোনি? পাগল, জীবনে ভালো খারাপ দুইটা থাকে। আমি তোমাকে ভালোবাসি, পরিস্থিতি দেখে তোমাকে ভালোবাসি না, তাই কোনো চিন্তা করো না। ওকে পাগলি। তোমাকে তো আমি আমার বিষয়ে বলছি। পাগলি, তুমিও এইসব নিয়ে চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। দুইজন গল্প করছিল, হঠাৎ পিছন থেকে তাদের মুখে কাপড় চেপে ধরলো। সাথে সাথে দুইজন জ্ঞান হারিয়ে ফেলল। তারপর মাহিমের যখন জ্ঞান ফিরল, তখন সে দেখলো যে অন্ধকার রুমে আছে আর তার হাত পা বাঁধা। কিছু সময় পর দরজা খোলার শব্দ আসলো, লাইট জ্বলে উঠল। সামনে তাকিয়ে দেখলো সেটা কোনো রুম নয়, বড় একটা গোডাউন, আর তার সামনে দাঁড়িয়েছে রকি আর নিলয়। রকি, তুই আমাকে তুলে আনছিস কেন? তোকে তুলে আনছি এর কারণ হলো তুই আমার ভাইয়ের সাথে অনেক কিছু করেছিস, আর তোর বাপকে তুলে আনছি কারণ তোর বাপের সম্পত্তি লাগবে। আমার বাবাকে তুলে আনছিস? এটা বলে পাশে তাকিয়ে দেখলো নাজমুল আর বৃষ্টিকে বেঁধে রাখা হয়েছে। তোরা আমি ছাড়বো না, তুই আমার বাবাকে দৌড়ে এনেছিস। এমন সময় রুমের মাঝে মন্ত্রী আসাদ ও তার ভাই শুভ প্রবেশ করলো। রকি, এত কথা বলতে হবে? তাড়াতাড়ি দলিলে সাইন করে নে। ঠিক আছে বাবা। রকি একটা দলিল নিয়ে এসে মাহিমের সামনে রাখলো। এখানে তাড়াতাড়ি সাইন করে দে, না হলে তোর বাপকে আমি মেরে দেব।
আর আমার ছোট ভাই তোর প্রেমিককে নিয়ে মজা করবে। ফালতু কথা মুখে আনলে জিহ্বা টেনে ছিঁড়ে দেবো। কিছু সময়ের মাঝে নাজমুল আর বৃষ্টিরও জ্ঞান ফিরে আসলো। মাহিম, আমরা এইখানে কেন? আর বৃষ্টিমা, তুমি ঠিক আছো তো? বৃষ্টি মুখ ঘুরিয়ে নিল। নিলয় বৃষ্টির কাছে এগিয়ে আসলো, খুব কাছে চলে গেল। মাহিম, সই করবি নাকি? এখনো সময় আছে, দেখ। মাহিম, ওরা যা বলছে দেখ, কিন্তু তবুও আমার মেয়ের কিছু হতে দিস না। তোমার মেয়ে মানে? সব পরে বলবো, আগে আমি যেটা বললাম সেটা কর। মাহিম যখনই স্বাক্ষর করতে যাবে তখনই সেখানে এনকে ও তার দলবল চলে আসলো। দুই দলের মাঝে গোলাগুলি চলল। এনকে টিমের কারো কিছু না হলেও রকির অনেকেই মারা গেল। মাফিয়া বসের ডান হাত। তুই এখানে কেন? তো কোথায় থাকবো, তুই এখানে তাই চলে আসলাম। অনেক তো হলো লুকোচুরি, এখন সামনাসামনি হয়েছে। বাবা, এদের সাথে কিভাবে লড়ব? আমার তো সব লোক মারা গেছে। আরে চিন্তা নেই, একটু অপেক্ষা কর। এনকে ইশারা দেওয়া মাত্র একজন এসে বৃষ্টিকে বাইরে নিয়ে গেল। আমি মাহিমকে ছাড়া থাকবো না। আপনি যান, এনাদেরকেও বাইরে দিচ্ছি। বৃষ্টিকে বাইরে নিয়ে গেল। নাজমুলকে আর মাহিমকে যখনই বাইরে নিয়ে যেতে যাবে তখনই পুরো রুম ঘিরে ফেললো। এনকের লোককে ঘিরে ফেললো, সবার হাত থেকে বন্দুক কেড়ে নিল। রকি, আমি হলাম রাজনীতিতে বড় খেলোয়াড়, সবসময় ব্যাকআপ নিয়ে চলি। এক ঝামেলার মাঝে তুই কেন আসলি? যদিও এসে ভালো করছিস, তোর থেকে তোর বসের নাম আর তোকে মারা যাবে। হই নিলয়, যা দেখ তো এই মুখের আড়ালে কে আছে। আরে আসাদ, তুই তো আমার বসের কাছে ভেজা বেড়াল, তোকে চাইলে অনেক আগেই মারতে পারতো। তোর বস মারবে আমাকে? আমি আজ পর্যন্ত কত কত সরকারের টাকা মেরে নিজের অ্যাকাউন্টে রাখছি। ড্রাগস পাচার, নারী পাচার সব করেছি ভালো রূপের আড়ালে। আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আর আজ তোরা জানলি তোদের কেউ আমি মেরে দেব। কে বললো শুধু আমি জানতে পেরেছি? খবর দেখ সারা দেশে কি চলছে। মানে? দেখ আগে, তাহলে বুঝতে পারবি। নিলয় নিজের ফোনে দেখলো যে তার বাবা এত সময় যা বলল সব লাইভ চলছে। বাবা, সব কিছু লাইভ হচ্ছে। এটা শুনে রকি এগিয়ে গিয়ে দেখলো যে এনকে এর বুকের সাথে ছোট মিনি ক্যামেরা লাগানো। সেটা নিয়ে ভেঙে দূরে ফেলে দিল। এনকে আস্তে আস্তে হাসলো, যা শুনে রকি তার মুখে ঘুষি মারল, কিন্তু মাস্কের জন্য কিছু হলো না। তাই রকি এনকের এলো মুখের উপর হাত দিয়ে মাস্ক টেনে খুলে ফেলল। তুই তাহলে তুই রকি, তুই একে চিনিস? চিনব না কেন? এটা নাফিস, আমার সাথে পড়াশোনা করতো, ওই মাহিমের বন্ধু। এই দুজন আমার জাত শত্রু। নাফিস যদি এনকে হয় তাহলে কি কোনোভাবেই এমকে মাহিম? নিলয়ের মুখ থেকে এমন কথা শুনে আসাদ তো অবাক হয়ে গেল। আরে নিলয়, তুই কি কথা বললি? আমি তো খুব খুশি। আসাদ মাহিমের দিকে তাকিয়ে দেখলো মাহিম হাসি মুখে বসে আছে আর তার হাত পায়ের বাঁধন খোলা। ওই মিশা, আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? তুই আমার পুরনো নাম জানলি কিভাবে? তোর এই পাতানো বাপের থেকে? তোর A to Z আমার কাছে আছে। তুই কখন কি করিস, কখন কি খাস, সব আমার জানা আছে। সেটা খুব ভালো খবর তো। তুই তো এখন বাঁচতে পারবি না। কারে মারবি তুই? কেন তোদের? তুই মারবি? তুই যেটা ভাবছিস সেটা আগে বাস্তবায়ন কর মাহিম। বেশি ভাব খাস না। আমার লোক দেখেছিস সেখানে কত। তোরা দুজনেই কিচ্ছু করতে পারবি না। এই মাহিম, এই নাটক আর আমার দেখতে ইচ্ছা করছে না, তাড়াতাড়ি শেষ কর। আরে এত তারা কিসের? এত ধৈর্য ধরলাম, নিজে প্ল্যান করে ডেকে আনলাম। মানে হচ্ছে এই যে তুই এখানে, সবকিছু আমার প্ল্যান। আমি নিজে বাবার সাথে ঝামেলা করেছি যাতে তুই সম্পত্তি নেওয়ার জন্য বেশি লাফালাফি করিস আর সেটা নেওয়ার জন্য আমাদের তুলে আনিস। তার মানে তুই এই সবাই মার এই শালাকে। কিন্তু আসাদের কথা কেউ শুনল না। কিরে, তোরা কথা শুনছিস না কেন? আমি কে তুই জানিস? এই ঢাকা শহরের কিং। তুই যদি কিং হয়ে থাকিস তাহলে আমি কিংদের কিং, মাফিয়া বস। আমার সামনে ওদের সাহস আছে নাকি যে তোর কথা শুনবে? দাঁড়িয়ে না থেকে এদের মেরে ফেল। রকির কথা কেউ শুনল না। এটা দেখে মাহিম হেসে ফেলল। বয়েস গো ব্যাক। মাহিমের কথা শুনে লোকগুলো পিছনে চলে গেল। তোরা তিন বাপ বেটা অনেক খারাপ কাজ করেছিস, বিশেষ করে তুই আমার বাবাকে খুন করেছিস। কে তোর বাবা? আজ থেকে 20 বছর আগে
পুলিশ এসিপি সালাম। কি এটা তোর বাবা? হ্যাঁ, তার মৃত্যুর প্রতিশোধ আজ আমি নিজ হাতে নিব। নাফিস, অস্ত্র দে। নাফিসের থেকে অস্ত্র নিয়ে আসাদের গলা বরাবর শুট করলো, সাথে সাথে সেখানে মারা গেল। তোকে আমি ছাড়বো না, তুই আমার বাবাকে মারলি। এটা বলে রকি এগিয়ে আসতে গেলে মাহিম তাকেও মারলো, এমনকি নিলয়কেও। মাহিম তুমি? পিছনে তাকিয়ে দেখলো বৃষ্টি আর নাজমুল এসে দাঁড়িয়েছে। আসলে আমি তোমার থেকে এই সব লুকিয়েছি। তোমার পাশে যিনি, তিনি হলেন আমার বাবা। যদিও পালিত বাবা, কিন্তু আপন বাবার থেকে কম নয়। তিনি আগে যদিও খারাপ ছিল, কিন্তু এখন আর আগের মতো নেই। মাহিম, তুই এত কিছু কিভাবে জানলি? দাদির থেকে অনেক আগে জানছি, আর বৃষ্টি যে তোমার মেয়ে সেটাও জানি। হঠাৎ নাজমুল দৌড়ে সে মাহিমের নাম ধরে ডেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর একটা গুলি এসে তার বুকে লাগলো। বাবা? নাফিস দেখলো রকি গুলি চালিয়েছে, তাই নিজের বন্দুক দিয়ে রকির মাথায় শুট করলো, সাথে সে মারা গেল। এটা তুমি কি করলে? যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে। মাহিম তাড়াতাড়ি নাজমুলকে নিয়ে হসপিটালে নিয়ে আসলো। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। বৃষ্টি কান্না করছে। নাজমুল যেমনই হোক, তার বাবা তো। 1 ঘন্টা পর নাজমুলের অবস্থান তেমন ভালো না। বৃষ্টির পরিবার, শাহেদ, মায়া সবাই এখানে। নাজমুল মালেকা বেগমকে ডেকে বলল, আপা, হয়তো আল্লাহ চেয়েছিলেন তাই আপনার ছেলে আমার কাছে মানুষ হয়েছে, আর আমার মেয়ে আপনার কাছে। পারলে আমাকে মাফ করে দিয়েন। সেদিন আপনার মুখ থেকে ওই ঘটনা শুনে বুঝলাম মাহিম আপনারই ছেলে। বৃষ্টি আর মাহিম এইদিকে এগিয়ে আয়। নাজমুলের কথা শুনে দুইজন এগিয়ে গেল। নাজমুল সাহেব কোনোরকম হাত দিয়ে দুইজনের হাত এক করে দিল। মাহিম, তুই আমার মেয়েটাকে ভালো করে দেখে রাখিস। আমি এক অভাগা বাবা, তার কিছুই করতে পারিনি। আর বৃষ্টি মামনি, আমাকে একবার বাবা ডাকবি? বাবা? বৃষ্টি কান্না করে দিল। যাক, এবার মরেও শান্তি পাবো। এমন কথা বলো না বাবা, অনেক দিন পর তোমাকে পেয়েছি। নাজমুল মাহিমকে ইশারা করে কাছে আনলো আর কানের কাছে বলল, আমি তোর কাজে খুবই খুশি। আমি চাই তুই সারা জীবন এই কাজ ধরে রাখ। কিন্তু হ্যাঁ, আমার মেয়ের উপর যেন প্রভাব না পড়ে। খারাপের জন্য নিজের মাফিয়া বস রূপটা বের করিস, না হলে যে দেশ সমাজের অবস্থা খারাপ হয়ে যাবে। আর কথা শোনা গেল না। নাজমুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বৃষ্টি প্রচুর কান্না করছে। মাহিমকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে। মাহিম তাকে সান্ত্বনা দিচ্ছে। আচ্ছা মাহিম, তুমি এখনো বললে না যে আব্বু তোমাকে কানের কাছে কি বলেছিল গো? এই যে তার মেয়েকে যেন দেখে রাখি আর বেশি ভালোবাসি। এটা বলে গালে চুমু দিল, আর বৃষ্টি মাহিমের বুকে একটু ঘুষি মেরে দিল। বুড়ো হচ্ছে, এখনো দুষ্টমি গেল না। তোমাকে যত দেখি তত রোমান্টিক হয়ে যায়। বৃষ্টি মাহিমের বুকের উপর শুয়ে রয়েছে, আর মাহিম তাকিয়ে নিজের মনে মনে বলল, হ্যাঁ বাবা, তোমার কথা রাখতে পেরেছি। খারাপের বিনাশ করতে তোমার ছেলে মাফিয়া বস হয়ে ওঠে এখনো।